প্রবল বৃষ্টি পড়ছে আর সেই সাথে ঝড়ো হাওয়া বইছে। আকাশ কালো মেঘে ভরে গেছে। কতগুলো অজ্ঞাত পরিচয় যুবক এক মহিলার পিছনে তাড়া করছে। মহিলাটি তার 6 বছরের ছোট্ট বাচ্চাকে নিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটছে। ছুটে যাওয়ার পর একটা তেমাথা রাস্তা পড়ে, যেখান থেকে একটা রাস্তা ধরে মহিলাটি তার বাচ্চাকে নিয়ে সেখান থেকে চলে যায়, আর অজ্ঞাত পরিচয় যুবকগুলি অন্য রাস্তায় চলে যায়। কিছুটা যাওয়ার পর মহিলাটি একটা বড় বাসা পায় আর তার ভেতরে ঢুকে পড়ে। বাচ্চাটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে সে হাঁপাতে থাকে। বাচ্চাটি জিজ্ঞাসা করে, আম্মু, ওরা কারা ছিল? তুমি ওদেরকে দেখে কেন দৌড় দিলে? ওরা পচা লোক, ওরা আমাদের ক্ষতি করতে চাইছে। কেন আম্মু, আমরা কি করেছি? ওরা কেন আমাদের ক্ষতি করতে চাইছে? সে অনেক ঘটনা, তুই এখন অনেক ছোট আছিস, বুঝবি না। তুই যখন বড় হবি তখন আমি তোকে বলবো। আম্মু, আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ রাতুল, এখানে তো কোথাও দোকান নেই, স্টেশনে গিয়ে কিছু কিনে দিব। চল আমরা এখান থেকে চলে যাই আর কিছুটা হেঁটে চল আমার সাথে, তারপর স্টেশন পেয়ে যাব। স্টেশন থেকে আমরা ট্রেনে চেপে অনেক দূর চলে যাব, আর এই দুষ্ট লোকগুলো আমাদের খুঁজে পাবে না। রাতুল শেখ আমাদের এই গল্পের নায়ক। তার বয়স এখন 6 বছর। তার আম্মু নাজমা বেগম। কি এমন ঘটনা ঘটেছিল? অজ্ঞাত পরিচয় যুবকগুলো নাজমা বেগমের পিছনে কেন তাড়া করছিল? কিছুটা হেঁটে যাওয়ার পর স্টেশনে ওঠে। ট্রেন আসতেই নাজমা বেগম রাতুলকে নিয়ে ট্রেনে উঠে পড়ে। কোথায় যাচ্ছে সে কিছু জানে না। রাতুল বারবার তার বন্ধুকে বলে তার খিদে পেয়েছে। নাজমা বেগমের কাছে কোনো টাকা নেই, তাই সে রাতুলকে এটা ওটা বলে ভুলিয়ে রাখে। ট্রেনে এক যাত্রীকে নাজমা বেগম জিজ্ঞাসা করে ট্রেনটা কোথায় যাবে। ভদ্রলোক বলে বারাসাত। নাজমা বেগম মনে মনে আল্লাহকে ডাকে আর বলে, আল্লাহ, তুমি আমাদের ভরসা। তোমার ভরসায় আজ আমি এই বিপদের মধ্যেও ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি, তুমি রক্ষা করো। রাতুল খিদে পেয়েছে বলতে বলতে ক্লান্ত হয়ে আম্মুর কোলে ঘুমিয়ে পড়ে। শেষে ট্রেনটা হাসনাবাদ এসে পৌঁছায়। সব যাত্রী নেমে চলে গেল। এক ভদ্রলোক বলে, আপু, এটা শেষ স্টেশন, এই ট্রেন আর যাবে না। নাজমা বেগম ছেলেকে নিয়ে স্টেশনে নেমে পড়ে। ছোট্ট একটা দোকান, সেখানে বিস্কুট, কেক, লজেন্স, পান সব বিক্রি হয়। নাজমা বেগম ছেলেকে নিয়ে সে দোকানদারের পাশে বসে। রাতুল ঘুম ভেঙে গেলে রাতুল আম্মুকে বলে, আম্মু, আমার খুব খিদে পেয়েছে, তুমি কিছু কিনে দাও না আমায়। নাজমা বেগম কি করবে? সে ঠিক করতে পারে না। সে অসহায়, তার ছেলে কির জন্য কাঁদছে, সে কিছুই করতে পারছে না। সে ভাবলো সে ভিক্ষে করবে। কত লোকেই তো স্টেশনে বসে ভিক্ষে করে, তাছাড়া তার কাছে আর অন্য কোনো উপায় নেই। ছেলেকে এইভাবে খিদের জ্বালায় ছটফট করছে, সে সহ্য করতে পারছে না। তাই এক ব্যক্তিকে বলল, বাবু, আমায় 10 টাকা দেবেন? আমার ছেলে কাল থেকে কিচ্ছুই খায়নি, ওর খুব খিদে পেয়েছে, দোয়া করুন বাবা। সে ব্যক্তি কিছু না বলে সেখান থেকে চলে যায়। তারপর এক মহিলা, তাকেও নাজমা বেগম একই কথা বলে, কিন্তু সেও কিছু না বলে চলে যায়। এদিকে বৃষ্টি পড়ছে। স্টেশনে খুব বেশি লোক নেই, তবুও নাজমা বেগম চেষ্টা করছে যেভাবেই হোক 10 টাকা পেলে ছেলেকে এসে বিস্কুট কিনে দেবে। হঠাৎ সেই দোকানদার তাকে জিজ্ঞাসা করে, মা, আমি অনেকক্ষণ থেকে খেয়াল করছি তুমি ভিক্ষে করছো, কিন্তু কেউ তোমায় কিচ্ছু দিচ্ছে না। আজকে এমনিতে আকাশের অবস্থা ভালো নয়, লোকজন কম বেরিয়েছে, তারপর সবার মন তো সমান নয়। হয়তো তোমার কথা কেউ শুনেও শুনছে না। আমি বুঝতে পারছি তুমি অসহায়, তোমার বাচ্চা অনেকক্ষণ থেকে খিদের জন্য কাঁদছে। আমি তোমাকে কেক বিস্কুট দিচ্ছি,
তুমি তোমার বাচ্চাকে খাওয়াও। ভদ্রলোকের কথা শুনে নাজমা বেগম বলল, কিন্তু বাবা, আমার কাছে তো কোনো পয়সা নেই, আর এটা তো আপনার ব্যবসা। আমাকে দিলে আপনার ব্যবসায় লস হতে পারে। নাজমা বেগম কথা শুনে দোকানদার ভদ্রলোক হাসলেন আর বললেন, মা, বাচ্চারা হলো আল্লাহর দান। একটা বাচ্চা খিদের জন্য কাঁদছে, আর আমি সেখানে ব্যবসা করব, সেই পয়সা আমার থাকবে তো? আমার অত লোভ নেই। তুমি আমার মেয়ের মতো, তাই তুমি চিন্তা করবে না। তুমি তোমার বাচ্চাদের খাওয়াও। আমি তোমায় পানি দিচ্ছি আর বিস্কুট কেক দিচ্ছি। তোমার মুখটা কেমন লাগছে? আমার মনে হচ্ছে তুমি কিছু খাওনি, তাই তুমিও কিছু খাও। তারপর দোকানদার ভদ্রলোকের কাছ থেকে কেক বিস্কুট নিয়ে নাজমা বেগম তার ছেলে রাতুলকে খাওয়ায় আর নিজেও কিছু খায়। দোকানদার ভদ্রলোকের নাম হালিম চৌধুরী। তার বাসা বারাসাত স্টেশনের কাছে এক বস্তিতে থাকে। এখানকার লোকেরা সবাই ওকে হালিম চাচা বলে ডাকে। স্টেশনের ছোট্টই দোকান থেকেও সংসার চলে। ওর সংসার বলতে ওর একমাত্র মেয়ে। ওর স্ত্রী অনেক দিন আগেই মারা গেছে। মেয়ের বিয়ে হয়ে গেছে। মেয়ে এখন সন্তান সম্ভবা। সে এসেছে তোর আব্বুর কাছে। বাচ্চা হওয়ার পর সে আবার শ্বশুরবাড়ি ফিরে যাবে। সেই ভদ্রলোক নাজমা বেগমকে জিজ্ঞাসা করলো, মা, তোমার বাসা কোথায়? আর এখানে তুমি কোথায় যাবে? দোকানদারের কথা শুনে নাজমা বেগম কেঁদে ফেললেন আর বলল, বাবা, আমার কেউ নেই। এই ছেলেটাই একমাত্র আমার সম্বল। একে যেভাবেই হোক বাঁচিয়ে রাখতেই হবে। এই আমার শেষ অবলম্বন। কেন মা, তুমি এই কথা বলছো? কি হয়েছে? আমায় খুলে বলো। তুমি তো আমার আরেক মেয়ে। ভদ্রলোকের কথা শুনে নাজমা বেগম কি বলবে কিছু ভেবে পেল না। তবুও তার ভদ্রলোককে কেউ বিশ্বাসী বলে মনে হলো। সে ভদ্রলোককে বলল, আমাদের বাসা দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপে। আমরা 4 বোন ভাই নেই। আমি তখন ক্লাস 10-এ পড়ি। সে সময় আমাদের ওখানে এক ভদ্রলোকের কাছে একটা কাজের জন্য গিয়েছিলাম। কাজটা হলো একটা এনজিও মেয়েদের নিয়ে সেলাই ট্রেনিং দেওয়া হচ্ছিল। আমি সেই ট্রেনিংটা নিতে চাচ্ছিলাম, কারণ পড়াশোনার সাথে সাথে আমি স্বাবলম্বী হতে চেয়েছিলাম। ভদ্রলোককে আমি অনুরোধ করি যাতে সে আমার এই ব্যবস্থা করে দেয়। ভদ্রলোক আমার কথা শুনে আমাকে ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেয়। ওখানে ট্রেনিং চলাকালীন ওই এনজিওর মালিকের ছেলে আসে। তার নাম হাসান শেখ। আস্তে আস্তে তার ছেলের সাথে আমার সম্পর্ক গড়ে ওঠে। একদিন আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হয়, কিন্তু কিছুদিনের মধ্যে সে পড়াশোনার জন্য দেশের বাইরে চলে যায়। আমি তার সাথে যোগাযোগের চেষ্টা করি, কিন্তু তাকে পাই না। এদিকে আমি জানতে পারি আমি তার বাচ্চার মা হতে চলেছি। একদিন সমস্ত কথা তার আম্মুকে গিয়ে বলি। তার আম্মু ওই এনজিওর মালিক এবং একজন সমাজকর্মী ছিল। সে আমাকে অপমান করে বাসা থেকে তাড়িয়ে দেয় আর আমাকে কিছু টাকা ধরিয়ে দেয় আর বলে বাচ্চাটা যেন নষ্ট করে দেওয়া হয়। আমি একজন মা, কি করে পারবো আমার বাচ্চাকে নষ্ট করতে? তাই আমি পারিনি। আমার বাসার লোক বিষয়টা মেনে নেয় না। তখন মোটামুটি আমি সেলাই কাজটা শিখে গেছি। আমার মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয় না। আমি ওখান থেকে আমার এক খালার বাড়ি চলে আসি। সেটা শিয়ালদা স্টেশনের পাশে। খালাকে সব কিছু বলি, তাহলে আমার আশ্রয় দেয়। ওখানেই আমার ছেলে রাতুলের জন্ম। এভাবে কেটে যায় 6টা বছর। হঠাৎ কিছুদিন আগে সেই ভদ্রলোকের সঙ্গে আমার দেখা হয়ে যায়, যে আমাকে সেলাই ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিয়েছিল। আমার সাথে রাতুল ছিল। আমাদেরকে দেখে চিনতে পারে। আমি বুঝতে পারি আমার বিপদ আসছে। তাই আমি খালাকে গিয়ে বলি, আমার এখানে থাকলে হবে না, আমাকে চলে যেতে হবে। তা না হলে ওরা রাতুলের ক্ষতি করতে পারে। তার 2 দিন পরে কিছু লোক আসে
আমার খোঁজ নিতে। আমি রাতুলকে নিয়ে কোনোভাবে সেখান থেকে চলে আসি, তারা আমার পিছু নেয়। আমি ছুটে একটা বড় বাসায় লুকিয়ে পড়ি। তারপর স্টেশনে আসি, যে ট্রেন পাই তাতে উঠে পড়ি। তারপর তো আপনার সাথে আমার দেখা হলো। নাজমা বেগমের সব কথা শুনে দোকানদার ভদ্রলোক নাজমাকে বলে, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আজ থেকে আয়েশার মতো তুমি আমার আরেকটা মেয়ে। তুমি আমার বাসায় থাকবে, আর তোমার ছেলেও আমার নাতি। ও আমাদের সাথে থাকবে, আমার কেউ নেই। তারপর নাজমা বেগম রাতুলকে নিয়ে দোকানদারের বাসায় আসে। ওকে দেখে দোকানদারের মেয়ে আয়েশা বলে ওঠে, আব্বু, এই আপুটা কে? আর এই মিষ্টি ছেলেটা কে আব্বু? এটা তোমার একটা আপু, এটা ওরই ছেলে। তাই? আপু, তুমি কেমন আছো? কেমন মিষ্টি ছেলে? কী নাম বাবু তোমার? আয়েশা বেগমের কথা শুনে রাতুল বলল, আমার নাম রাতুল। বাহ, খুব মিষ্টি নাম তো তোমার। তা তুমি কিসে পড়ো? রাতুল কোনো কথা না বলে তার আম্মুর দিকে তাকিয়ে রইল। নাজমা বেগম তারপর থেকেই দোকানদারের বাসায় তার মেয়ের মতো থেকে যায়। ডেলিভারি ডেট চলে আসে, এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। হসপিটালে নাজমা বেগম আয়েশার মেয়েকে কোলে তুলে খুব আদর করে আর আয়েশাকে বলে, তোমার এই মেয়েটাকে আমি আমার ছেলের বউ করব। ওরা যখন বড় হবে ওদের আমি বিয়ে দিব। নাজমা বেগমের কথা শুনে আয়েশা হাসে, আর কিছু বলে না। তখন নাজমা বেগম আবার বলে, আমার ছেলের নাম রাতুল আমি রেখেছি, আর তোমার মেয়ের নাম থাক পুতুল। পুতুলের মতোই দেখতে, রাতুলের সাথে মিলিয়ে ওর নাম রেখে দিলাম। তোমার পছন্দ হয়নি আয়শা? খুব সুন্দর। এরপর আয়েশা মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি চলে যায়। দোকানদারের শরীর খারাপ করে নাজমা বেগমকে বলে, নাজমা, তুমি তো আমার একটা মেয়ে। আমার শরীরটা ভালো নয়। তুমি বরঞ্চ স্টেশনের দোকানটা একটু সামলাও। ওখানে অনেক মেয়েরা দোকান চালায়, কোনো সমস্যা হবে না। তুমি তোমার মতো করে চালাবে। চাচা আমি পারবো। কেন পারবে না? এখন তো মেয়েরা অনেক কাজই করে। তুমি পারবে। আমি যখন থাকবো না, তুমি দোকান চালাবে। রাতুলকে মানুষ করতে হবে তো। কেন চাচা এভাবে কথা বলছো? আমার শরীর ভালো নয়, যে কোনো সময় কিছু হয়ে যেতে পারে, তাই বললাম। এর 1 বছর পুতুলকে রেখে আয়েশা বেগম মারা যায়। ওর শ্বশুরবাড়ির লোক খুব একটা ভালো ছিল না, তার উপর নানা রকম অত্যাচার করত। সেই সব সহ্য না করতে পেরে সে আত্মহত্যা করে। মেয়ের মৃত্যুর শোক হালিম চাচা মেনে নিতে পারে না। তার কিছুদিন পর সেও মারা যায়। নাজমা বেগম দোকান চালায়, তার সাথে সাথে রাতুলকে মানুষ করে। রাতুল পড়াশোনায় খুব ভালো। দেখতে দেখতে 15 বছর কেটে যায়। আজকে রাতুল পরীক্ষা ছিল, সে বর্ডার সিকিউরিটি ফোর্সে চাকরি করতে চায়। খুব ভালো পরীক্ষা দিয়েছে সে। মাঠ এবং লিখিত পরীক্ষা সকলের ভালোভাবে উত্তীর্ণ হয়েছে। এরপর চাকরির চিঠি আসে, সে ভারত বাংলাদেশ সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্সে জয়েন করে। রাতুল, আমি যে তোকে বললাম কবে করবি কাজটা? আম্মু, আমার একদম মনে ছিল না। ঠিক আছে, আমি চেষ্টা করব। রাতুল এখন বিএসএফ ক্যাম্পে থাকে। কদিন ধরে নাজমা বেগম ছেলেকে আয়েশাদের বাসায় খবর আনতে বলেছিল, কিন্তু কাজে ব্যস্ত থাকার জন্য রাতুল সময় পায় না। তার মেয়ে ছোট্ট পুতুল আজকে কত বড় হয়েছে। শুনেছে আয়েশা মারা যাবার পর তার স্বামী পুনরায় দ্বিতীয় বিবাহ করেছে। যে মহিলাকে বিয়ে করেছে উনি নাকি এক সন্তানের মা, একটা মেয়ে আছে। তারা নাকি পুতুলকে দেখতে পারে না, আর তার উপরে নানা রকম মানসিক ও শারীরিক অত্যাচার চালায়। নাজমা বেগম চেষ্টা করেছিল পুতুলকে নিজের কাছে রাখার, কিন্তু কী অধিকারে রাখবে তাই সে কিছু করতে পারে না। দীর্ঘদিন ওনার সাথে যোগাযোগ নাই। নাজমা বেগম এখনও স্টেশনে ছোট্ট দোকানটি চালায়। হাসান, আর কতদিন অপেক্ষা করবি? আমি তোকে কতবার বলবো, সে অন্য ছেলের সাথে বেরিয়ে গেছে, আর তুই তার জন্য আজ অপেক্ষা করছিস?
আমি জানি না মিস্টার আজাদের মেয়ের সাথে তোর বিয়ে ঠিক হয়েছে। তুই আর না বলবি না। আম্মু, আর কতবার তোমায় বলবো আমি বিয়ে করব না? ব্যস্ত আছি, রাজনীতি করছি, সমাজসেবা করছি। একজন এমএলএ হিসেবে কত দায়িত্ব আমার জানো। এলাকার মানুষকে ভালো রাখতে হবে, তাদের নিরাপত্তা দিতে হবে, কোথায় কি সমস্যা তা দেখতে হবে। ওরা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, এলাকার মানুষকে ভালো রাখা আমার দায়িত্বের মধ্যে পড়ে। তা আমি অস্বীকার করব কি করে? তুই রাজনীতি কর না, সমস্যা নেই, কিন্তু বিয়ে না করলে কি করে হবে? তোমারও তো বাকি দুটো ছেলে বিয়ে করে সংসার করছে, আমি যদি নাই করি তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হবে? আমার আর বিয়ে করার বয়স নেই। ছেলের কথা শুনে রেগে যায় সালমা বেগম। সে চিৎকার করে বলে ওঠে, কত আর বয়স তোর? মাত্র 43 বছর। এই বয়সে অনেকেই বিয়ে করে সংসার করে আবার বাচ্চার বাবাও হয়। আম্মু, তুমি বাজে বকা বন্ধ করবে? আমার জরুরি মিটিং আছে, আমি এখন বেরোবো। প্রতিদিন খাবার টেবিলে এসব কথা না বললেই নয়, আমার ভালো লাগে না। তুমি আর এসব একদম বলবে না। কথাটা বলে হাসান শেখ সেখান থেকে চলে যায়। সালমা বেগম তবুও ফুসফুস করা ছাড়ে না। সে মনে মনে বলে, ওই মিস্টার আজাদের মেয়ের রেশমির সাথে তোর বিয়ে আমি দিয়েই ছাড়বো। হাসান শেখ হলো গল্পের হিরো, রাতুল শেখের আব্বু। তারা 3 ভাই। হাসান শেখ রাজনীতি করে, স্থানীয় এলাকার এমএলএস, সেই সাথে একজন সমাজসেবক। তার বাকি 2 ভাই পারিবারিক ব্যবসা দেখাশোনা করে। দুজনেই বিবাহিত, দুজনেরই 2টো করে মেয়ে আছে। যখন নাজমা বেগমকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তখন হাসান শেখ স্টাডি কমপ্লিট করার জন্য কানাডায় ছিল। সে এসে নাজমাকে অনেক খোঁজার চেষ্টা করে, কিন্তু পায়নি। পরবর্তীকালে সে রাজনীতিতে যোগদান করে আর সাথে সাথে সমাজের কিছু উন্নয়নমূলক কাজ করে। এলাকায় তার প্রচুর নামডাক। মাহমুদ, তোমাকে কিছু দায়িত্ব দেব। কিছু রিপোর্ট আসছে কদিন ধরে আমার কাছে। সীমান্ত দিয়ে কিছু বেআইনি কাজ হচ্ছে। আমার কাছে রিপোর্ট এসেছে, আমি তদন্ত করতে চাই। তুমি আমাকে এ ব্যাপারে সাহায্য করবে? জি স্যার, আপনি যা সাহায্য চাইবেন আমি তাই আপনাকে দেব। ঠিক আছে মাহমুদ, তুমি এখন যাও, আমি 2 দিন পর তোমাকে সব কিছু জানাবো। কদিন ধরে রাতুলের কাছে খবর আসছিল, সীমান্ত দিয়ে নাকি কিছু শিশুকে, সেই সাথে কিছু মেয়েকে পাচার করা হচ্ছে। সেই কারণে রাতুল মাহমুদকে দায়িত্ব দিয়েছে। মাহমুদ হলো রাতুলের একজন সহকর্মী। কিছুদিন পর এক ভদ্রলোককে পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়। ভদ্রলোকের নাম আক্তার হোসেন চৌধুরী। রাতুল আক্তার হোসেনকে জিজ্ঞাসা করে, আপনি কেন এরকম ইললিগ্যাল কাজ করেছেন? আপনার লজ্জা করে না এরকম কাজ করতে? রাতুলের কথা শুনে আক্তার হোসেন কিছু বলে না। সে মাথা হেঁট করে বসে থাকে। তা দেখে রাতুল আরও রেগে যায়। সে বলে, মাথা হেট করলে তাতে শাস্তি কম হবে না? আপনি বলুন, এই কাজের সাথে কারা কারা জড়িত? তাদের কাউকে ছাড়া হবে না, আর আপনাকে তো এর জন্য কঠিন শাস্তি পেতেই হবে। রাতুলের কথা শুনে আক্তার হোসেন কেঁদে ফেলে আর বলে, না স্যার, আমার শাস্তি দেবেন না, আমি কিছু করিনি। আমার যদি কিছু হয়ে যায় আমার পরিবার ভেসে যাবে, বিশেষ করে আমার মেয়ে। ওর কেউ নেই, ওকে ওরা আরও কষ্ট দেবে। যখন করেছিলিস তখন মনে ছিল না? তখন পরিবারের কথা ভাবিসনি? সরকার আমাদের মাইনে দেয় সীমান্তে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, আর তোরা বেঈমানেরা যত রকমের নোংরা কাজ করছিস আর এলাকার শান্তি নষ্ট করছিস। তোরা মানুষ নয়, এক একটা নরপশু। কিছুদিন ধরে রাতুল জানতে পারে জালটা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে আছে। সে উপর মহলকে জানায় এবং নিজেই তথ্য সংগ্রহ করে। তোর আব্বুকে বর্ডারের লোক জোর করে আটকে রেখেছে। তুই যেভাবে হোক তোর আব্বুকে ওইখান থেকে ছাড়িয়ে নিয়ে আসবি, তা না হলে তোর অবস্থা খুব খারাপ করে দেব। তোর আব্বু যদি মুখ খুলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে, আর এই ক্ষতির মূল্য তোকেই চোকাতে হবে। কি বললাম, বুঝতে পারলি? আমায় কি করতে হবে আম্মু? কি করতে হবে? এত বড় মেয়েকে বুঝিয়ে দিতে হবে? আমি কি করে বুঝবো আম্মু? তুই ওই জায়গায় যাবি যেখানে বিএসএফ জওয়ানরা পাহারা দিচ্ছে। ওইখানে গিয়ে ওদের সাথে প্রেম করবি, প্রয়োজনে ওদের সাথে শুয়েও পড়বি। তবুও তোর আব্বুকে ওদের কাছ থেকে ছাড়িয়ে আনবি। আমি খবর পেয়েছি তোর আব্বুকে ওইখানেই আটকে রাখা হয়েছে। তুই কালকে ওখানে যাবি। জায়গাটা কোথায়?
হাসনাবাদ থেকে একটু যেতে হবে। কখন যাব? রাতের বেলা। রাতের বেলা? হ্যাঁ, তোকে দেখতে শুনতে ভালোই আছে, আর রাতের বেলায় উপযুক্ত সময়। আম্মুর কথা মতো পুতুল যেখানে বড় সিকিউরিটি ফোর্সের কর্মীরা পাহারা দেয় সেখানে পৌঁছে যায়। অপেক্ষা করতে থাকে কারো আসার। কিছুক্ষণ পর রাতুল সেখানে আসে আর পুতুল রাতুলকে দেখে তাকে জড়িয়ে ধরে আর বলে, আপনি এতদিন কোথায় ছিলেন? আমি আপনাকে কত খুঁজছি। আমি আপনাকে ছাড়া বাঁচবো না। প্লিজ আপনি ফিরিয়ে দিবেন না আমাকে। এই অভাগীর আপনি ছাড়া আর কেউ নেই। কি বলছেন আপনি? আর এভাবে আমাকে জড়িয়ে ধরছেন কেন? আপনি কে? আর কি চাই আপনার? আমি আপনাকে চাই, অনেক দিন থেকে চাই। কী সব বলছেন উল্টাপাল্টা কথা? আপনার মাথায় কি কোনো সমস্যা আছে? আমি আপনাকে চিনি না, যান এখান থেকে। শুধু একটা রাত আমাকে একটু ভালোবাসুন না, আমি আপনার জন্য সব কিছু করতে পারবো। শুধু একটা রাত। কথাটা পুতুল শেষ করতে পারল না, তার আগেই রাতুল রেগে গিয়ে ওর গালে একটা চড় মারল। সাথে সাথে পুতুল সেখানেই পড়ে গেল। রাতুলের চিৎকার শুনে তার সহকর্মীরা সেখানে ছুটে আসে আর দেখে পুতুল নিচে পড়ে আছে আর রাতুল রাগে ফুঁসছে। রাতুলকে দেখে তার সহকর্মী মাহমুদ বলে উঠল, কি হয়েছে স্যার, এত চিৎকার করছেন কেন? আর এই মেয়েটাকে কেন এইভাবে পড়ে আছে? মাহমুদের কথা শুনে পুতুল ন্যাকা কান্না শুরু করলেন আর বলল, দেখুন না, এই লোকটাকে আমি ভালোবাসি আর এও আমাকে ভালোবাসে। অনেক মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে আমাকে, এমনকি আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে। আজ আমি ওর বাচ্চার মা হতে চলেছি, সেই জন্য এসেছিলাম ওনার কাছে। কিন্তু উনি মিথ্যা কথা বলছেন আর সব কিছু অস্বীকার করছে। আমি অনেক কষ্টে ওনার ঠিকানা জোগাড় করে এখানে এসেছি। প্লিজ ভাইয়ারা, আমাকে একটু সাহায্য করুন। আপনার বন্ধুকে বোঝান, ও আমার সাথে যেটা করেছে সেটা ঠিক হয়নি। পুতুল চৌধুরী হলো এই গল্পের নায়িকা। তার বাবা আক্তার হোসেন চৌধুরী বিএসএফে জওয়ান, সন্দেহ করে তাকে আটকে রেখেছে। আলিয়া বেগম হলো পুতুল চৌধুরীর সৎ মা। তার এক সৎ বোন আছে। পুতুলের বয়স এখন 17 বছর। সে একবারে দ্বাদশ ক্লাসে উঠেছে। সামনের বছর সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। তার সৎ-আম্মু তাকে দেখতে পারে না। দেখুন স্যার, অত রেগে যাবেন না। আমার মনে হচ্ছে মেয়েটাকে কেউ নিশ্চয়ই পাঠিয়েছে। আপনি মেয়েটাকে নিয়ে আমাদের ক্যাম্পে চলুন, তারপর মেয়েটাকে সব কথা জিজ্ঞাসা করব। কেউ তো আছে পিছনে। তারপর সবাই মিলে রাতুলকে বোঝালো। মাহমুদ পুতুলকে বলল, আপনি আমাদের সাথে আসুন। তারপর সবাই মিলে ভিতরে যায়। পুতুল শুধু এদিক ওদিক তাকিয়ে দেখে কোথায় তার আব্বুকে আটকে রেখেছে। তারপর পুতুল মাহমুদ বলল, আচ্ছা ম্যাডাম, আপনাকে কি কেউ এখানে পাঠিয়েছেন? সত্যি করে বলুন। যদি আপনি সত্যি কথা বলেন তাহলে আমরা আপনাকে ছেড়ে দেব, আর যদি মিথ্যা বলেন আপনাকে আমরা সারা জীবনের জন্য এখানে আটকে রাখবো। দেখুন, আমরা সীমান্ত রক্ষী, সীমান্তে পাহারা দেই যাতে কোনো খারাপ কাজ না হয়। আপনি কেন এখানে এসেছেন? আপনার আসল উদ্দেশ্য কি? যদি আপনি সত্য কথা বলেন তাহলে আমরা আপনাকে কিছু বলবো না, নিঃশব্দে মুক্তি দেব। মাহমুদের কথা শুনে পুতুল কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর সে বলল, আপনারা কেন আমার আব্বুকে এখানে আটকে রেখেছেন? আমার আব্বু কোনো অন্যায় কাজ করেনি। পুতুলের কথা শুনে উপস্থিত সকল চমকে যায়। সেটা দেখে রাতুল বলে, ড্রামা ভালোই জানেন ম্যাডাম। তাহলে এবার সত্যিটা বলুন, আপনার নাম কি আর কোথা থেকে এসেছেন? রাতুলের কথা শুনে পুতুল রাতুলের দিকে তাকিয়ে দেখে, তারপর বলে, আমি কোনো ড্রামা করছি না। আমার আব্বু ছাড়া আমার কেউ নেই। আমার আব্বুকে আটকে রেখেছেন, তাই আমি আপনাদের কাছে এসেছি। রাতুল রেগে যাচ্ছে দেখে মাহমুদ ওকে সরিয়ে দিয়ে নিজে কথা বলে আর জিজ্ঞাসা করে, আচ্ছা, তোমার আব্বুর নাম কি? তোমার আব্বুকে আমরা ধরে রেখেছি এ কথা কে বললো তোমাকে? আমার আম্মু বলেছে বিএসএফ ছেলেরা ধরে রেখেছে তোর বাবাকে, তাই তো আমি আপনাদের কাছে এসেছি। আমার আব্বুর নাম আক্তার হোসেন চৌধুরী, আমার নাম পুতুল চৌধুরী। আমাদের বাসা হাসানাবাদের কাছে। ও বুঝেছি, তাহলে ওই ভদ্রলোক আপনার আব্বু হয়, কিন্তু ওনার নামে শিশু নারী পাচার করার অভিযোগ আছে।
আর তা প্রমাণিত। সেই কারণেই আপনার আব্বুকে আমরা জিজ্ঞাসা করার জন্য ধরে রেখেছি। আমার আব্বু নির্দোষ, উনি কখনোই খারাপ কাজ করতে পারেন না। আমার আব্বুকে ফাঁসানো হয়েছে। এতক্ষণ রাতুল কোনো কথা বলেনি। এবার রাতুল বলল, ঠিক আছে, তোমার আব্বু যদি নির্দোষ হয় তাহলে আমরা ওনাকে ছেড়ে দেব, কিন্তু তার জন্য আমাদের 1 সপ্তাহ সময় লাগবে, কারণ বিষয়টা অনেক দূর পর্যন্ত গড়িয়ে গেছে। তদন্ত চলছে। তোমার আব্বু যদি তদন্তে সহযোগিতা করে তাহলে ওকে তাড়াতাড়ি আমরা মুক্তি দিয়ে দেব। তুমি এখন ফিরে যাও, চিন্তা করো না, আমরা তোমার আব্বুর কোনো ক্ষতি করব না। তুমি যদি চাও তাহলে তুমি তোমার আব্বুর সাথে কথা বলতে পারো। হ্যাঁ, আমি আমার আব্বুর সাথে দেখা করব। পুতুলের কথা শুনে রাতুল পুতুলকে নিয়ে ওর আব্বুর কাছে গেল। আব্বুকে দেখে পুতুল তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলল, আব্বু, তুমি কেমন আছো? মেয়েকে দেখে আক্তার হোসেন চমকে গেল। সে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করলো, তুই কেন এখানে? কে তোকে পাঠিয়েছে? তুই জানলি কি করে আমি এখানে আসি? আম্মু বলেছে বর্ডার সিকিউরিটি ফোর্সের লোকেরা তোমাকে এখানে আটকে রেখেছে, কিন্তু আমি জানি আব্বু তুমি কোনো দোষ করোনি। মেয়ের কথা শুনে আক্তার হোসেন মেয়েকে বলল, তুই ফিরে যা বাসায়, আমার জন্য তোকে চিন্তা করতে হবে না, আমি ভালো আছি। আব্বুর কথা শুনে পুতুল রেগে গেল আর বলল, না আব্বু, তুমি ভালো নেই, আমি দেখতে পাচ্ছি তুমি ভালো থাকতে পারো না। কেন মিথ্যা অভিনয় করছো আমার সাথে? মেয়ের কথা শুনে আক্তার হোসেন চোখে পানিতে ভরে যায়। তারপর সে মেয়েকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আর বলে, তোকে ভালো রাখার জন্য আমি তোর আম্মু মারা যাওয়ার পর ওই মহিলাকে বিয়ে করেছি, শুধু তোর দাদির ইচ্ছাতে। আমার ইচ্ছা ছিল না, আমি জানতাম এই মহিলা ভালো মেয়ে নয়, ও কখনোই তোকে নিজের মেয়ে মনে করবে না, ও তোর ক্ষতি করতে চাইছে। এই মহিলা এক ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত। আমার খুব কষ্ট হচ্ছে জানিস, তোর আম্মুকে আমি রক্ষা করতে পারিনি। তোর আম্মুকে আমি কথা দিয়েছিলাম অন্তত তোকে আমি রক্ষা করব। আমি জানি না আদৌ সেটা পারবো কি না। তোর দাদি আর আমার ভাবিরা মিলে তোর আম্মুর উপর অত্যাচার করতো। আমি তখন কাজ করে সারাদিন পরে ক্লান্ত হয়ে বাসায় ফিরতাম। তোর আম্মু কান্নাকাটি করতো, কিন্তু আমি অত গুরুত্ব দিতাম না। যেদিন তোর আম্মু আত্মহত্যা করলো সেদিন একটা চিঠি দিয়ে তার করুণ কাহিনী আমাকে বলে গিয়েছিল। আর তোকে যেন ভালো করে মানুষ করি, আমি হতভাগ্য স্বামী হিসেবে আমি কোনো দায়িত্ব পালন করতে পারিনি। আর আব্বু হিসেবে আমি চূড়ান্ত ব্যর্থ হয়ে গেছি। আমি জানি না কোন ফেরেশতা আছে নাকি যে তোকে বিপদ থেকে রক্ষা করবে। একমাত্র আল্লাহই ভরসা, তাকে ডাক, সে যেন কাউকে পাঠিয়ে দেয় তোকে রক্ষা করার জন্য। হ্যাঁ আমি। আব্বুর মুখ থেকে এ কথা শুনে পুতুল বলল, আব্বু, আমার জন্য তোমাকে চিন্তা করতে হবে না। তুমি বড্ড রোগা হয়ে গেছো আব্বু। তুমি ফিরে চলো বাসায়। তোমাকে ছাড়া আমার যে বড্ড কষ্ট হচ্ছে আব্বু। মেয়ের কথা শুনে আক্তার হোসেন মেয়ের কপালে চুম্বন দিয়ে বলে, পাগল মেয়ে, এদের কাছে আমার নামে অভিযোগ আছে আমি নাকি বর্ডারতে নারী ও শিশু পাচার করি। সে তথ্য প্রমাণ ওরা পেয়েছে, তাই ওরা আমাকে ধরে নিয়ে এসেছে। তুই চিন্তা করিস না, একদিন সত্যটার সামনে আসবে আর সেদিন সব কিছু পরিষ্কার হয়ে যাবে। আমি তো জানি আমি কিছু করিনি, আমি নির্দোষ। একদিন না একদিন আমি ছাড়া পেয়ে যাব। তুই সাবধানে থাকবি আর নিজের খেয়াল রাখবি। আর বাসার কাউকে খুব বেশি বিশ্বাস করবে না, ওদের মুখে আর মুখোশের মধ্যে অনেক তফাৎ। তুই এখন ফিরে যা, যদি প্রয়োজন হয় তুই আবার আমার সাথে দেখা করবি, কিন্তু কখনোই তোর আম্মুর ফাঁদে পা দিবি না। কিন্তু আব্বু, আমি যেখানে এসেছি আম্মুর কথাতে আমি তো পাঠিয়েছি সব ড্রামা করে যাতে তোমার কাছে আসতে পারি। ড্রামার কথা শুনে আক্তার হোসেন মেয়েকে জিজ্ঞাসা করে, ড্রামা কিসের জন্য করছিস তুই? আব্বুর কথা শুনে পুতুল আমতা আমতা করে বলে, আব্বু, আসলে ওটা আমি করতে চাইনি, আম্মু আমায় শিখিয়ে দিয়েছিল। তারপর পুতুল তার আব্বুকে রাতুলের সাথে কি করেছে, কি বলেছে সমস্ত ঘটনা খুলে বলল। মেয়ের মুখ থেকে এসব কথা শুনে আক্তার হোসেন বলল, ছি আম্মু, এই জঘন্য কাজ আবার কেউ করে? তোমার আম্মু বাজে মেয়ে ছেলে, ও আমার সাথে ওই রকম ভালোবাসা অভিনয় করেছিল। আমিও তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে ওর ফাঁদে পা দিয়েছিলাম। তাই বলছি, তুমি আর তোমার আম্মুর কথা শুনে আর এরকম কাজ করবে না। জানো তো, এরা পুলিশের লোক, বর্ডার পাহারা দেয়। ওরা যদি আইনের কোনো ব্যবস্থা নাই তোমার ক্ষতি হতে পারে। আর এমন কাজ করবে না কেমন?
তুমি এখন ফিরে যাও আর মন দিয়ে পড়াশোনা করো। আব্বুর মুখ থেকে এসব কথা শুনে কিছু বলে না। আব্বুর কাছ থেকে সে বিদায় নিয়ে সেখান থেকে চলে আসে। আক্তার হোসেন ভালোবেসে কখনো কখনো মেয়েকে তুমি বলে ডাকে। শুনো, তোমাকে ডাকছি, তোমার সাথে আমার কিছু কথা আছে। রাতুলের ডাক পুতুল শুনতে পায় না। সে কিছুটা অন্যমনস্ক হয়, সেখান থেকে চলে আসে। রাতুল আবার পুনরায় ডাকে। রাতুলের ডাক শুনে পুতুল দাঁড়িয়ে পড়ে আর কিছুটা রেগে রাতুলকে বলে, আমি তো এখান থেকে চলে যাচ্ছি। আব্বুর সাথে দেখা করে আপনাদের তো কিছু ক্ষতি করিনি, তাহলে বারবার আমাকে বিরক্ত করছেন কেন? পুতুল কথা শুনে রাতুল কিছুটা হেসে বলল, কোথায় বিরক্ত করছি? শুধু একবার দাঁড়াতে বলেছি, কিছু কথা আছে তাই বলেছি। এত ঘ্যাম কেন তোমার? বলে ফেলুন, কি বলবেন, আমার সময় নেই। এতক্ষণ যেটা আমার করছিলে তখন সময় ছিল, আর এখন নেই। রাতুলের কথা শুনে পুতুল জোরহাত করে রাতুলকে বলল, সরি মিস্টার, ভুল হয়ে গেছে, আর কখনো হবে না, ক্ষমা করে দিন। আর যা শাস্তি দেবেন আমি তা মাথা পেতে নেব। পুতুলের বলার ভঙ্গি দেখে রাতুল হেসে ফেলে আর বলে, কিছু হোক আর না হোক, ড্রামা তুমি ভালোই জানো। হ্যাঁ, আমি ড্রামাবাজ, তাতে আপনার কি সমস্যা? বেশ তো আপনি বলেছিলেন, আবার তুমি বলে ডাকছেন কেন? বয়সে ছোট তাই তুমি বলে ডাকছি। সমস্যা বিশেষ কিছু নেই, তোমাকে একা বাসায় ফিরতে হবে না, আমি নিজে তোমাকে দিয়ে আসবো। না, আমি আপনার সাথে যাব না। ভোর হতে চললো, আর কিছুক্ষণ আমাদের এখানে অপেক্ষা করো, কিছুটা পরে সকাল হয়ে যাবে, আমি তোমাকে নিজে বাসায় দিয়ে আসবো। ধন্যবাদ, আমি একাই এসেছি, একাই যাব, কারো সাহায্য লাগবে না। একা আসতে পারো, কিন্তু তোমাকে দিয়ে আসার দায়িত্ব আমার। বেশি কথা বলবে না, আমাদের সময়ের দাম আছে। চুপচাপ চলো আমার সাথে। এখন ভোর 4টা বাজে, সকাল 6টার মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাব। পুতুল রাতুলের উপর কিছু কথা বলে না। সেও মনে মনে চাইছিল কেউ তাকে দিয়ে আসুক, আর যদি পুলিশের লোক সাথে থাকে তার সুবিধা হবে। তা না হলে তার আম্মু হয়তো সাথে সাথে তার গায়ে হাত তুলবে। পুলিশের লোক যদি বুঝিয়ে বলে তাহলে তার আম্মু হয়তো তাকে কিছু বলবে না। এদিকে আসল কারণ হলো, পুতুল যখন তারা আব্বুর সাথে কথা বলছিল সে রুমে সিসিটিভি ক্যামেরা ছিল, আর সেখানে কি হচ্ছে সব কিছু রাতুল ও তার সহকর্মীরা শুনেছিল। তাদের মনে হচ্ছে আক্তার হোসেনকে গ্রেফতার করে তারা ভুল করেছে। কোনো একটা জায়গায় তার মিসেস অর্থাৎ পুতুলের আম্মু দায়ী। সেই জন্য রাতুল চাইছিল পুতুলকে বাসায় পৌঁছে দেওয়ার অজুহাতে সেই মহিলার সাথে কথা বলার। সকাল 6টা বাজলে রাতুল পুতুলকে নিয়ে পুতুলদের বাসার উদ্দেশ্যে রওনা হয়। রাস্তায় রাতুল পুতুলকে জিজ্ঞাসা করে, তোমার নাম কি? পুতুল কোনো কথা বলে না। রাতুল পুনরায় তাকে জিজ্ঞাসা করলে পুতুল চিৎকার করে বলে, কতবার বলবো পুতুল চৌধুরী, পুতুল চৌধুরী, পুতুল চৌধুরী? আর বলতে পারবো না। ভালো করে আমার নামটা মনের মধ্যে রেখে দেবেন, ভবিষ্যতে কাজে লাগবে। রাতুল হাসতে হাসতে বলে, তাই নাকি ম্যাডাম? তা ভবিষ্যতে কি কাজে লাগবে? রাতুলের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে পুতুল চুপচাপ বসে থাকে। রাতুল পুনরায় তাকে জিজ্ঞাসা করে, তুমি কিসে পড়ো? প্রেমে পড়ি। কথাটা আস্তে করে বলল। রাতুল শুনতে পায়। সে কাশতে শুরু করে, তারপর প্রসঙ্গ পাল্টে বলে, তোমার এখন কত বছর বয়স? রাতুলের কথা শুনে পুতুল বলে, মেয়েদের বয়স আর ছেলেদের ইনকাম জানতে নেই, আল্লাহ পাপ দেয়। পুতুলের কথা শুনে রাতুল জোরে হেসে ওঠে আর বলে, কে বলল? আমাকে যা জিজ্ঞেস করেছেন। কোনো মেয়েকে বয়স জানতে চাইবেন না। আপনি আইনের লোক হলে আপনাকে কঠোর শাস্তি পেতে হবে। কোনো কোর্ট আপনাকে বাঁচাতে পারবে না, আর কোনো উকিলও আমার পাশে দাঁড়াবেন না। পুতুলের কথা শুনে রাতুল কৌতূহল দমন করতে পারে না। পুতুলকে বলল, তাই নাকি? তা কি শাস্তি দেবে কোর্ট আমায়? আপনার শাস্তি হলো সেই মেয়েটাকে বিয়ে করতে হবে। তাই বুঝি?
কথা বলতে বলতে তারা পুতুলদের বাসার কাছে চলে আসে। পুতুল বলে, স্যার, সামনে মোড়ে মাথায় গাড়িটা দাঁড় করাবেন। ভেতরে গাড়ি ঢুকবে না, কিছুটা গেলেই আমার বাসা, আর ওখানে আমাকে নামিয়ে দেবেন। পুতুলের কথা মতো রাতুল গাড়িটা দাঁড় করায়। পুতুল গাড়ি থেকে নেমে পড়ে। রাতুল তার পিছু নেয়। পুতুল বলে, স্যার, এখন আসছি, আপনি সাবধানে যাবেন আর আমার আব্বুর দিকে একটু খেয়াল রাখবেন। কিন্তু আমি তো তোমার সাথে তোমাদের বাসায় যাব। কেন? তোমার আম্মুর সাথে দরকার আছে। তুমি সারা রাত কোথায় ছিলে সেই কারণে যদি তোমাকে বকাবকি করে, তাই আমি তোমার আম্মুকে বুঝিয়ে বলবো। ও আচ্ছা, ঠিক আছে, আসেন আমার সাথে। রাতুল পুতুলের সাথে তাদের বাসার ভেতর ঢোকে। দেখে দুটো মাত্র রুম, ইটের গাঁথুনি দিয়ে উপরে টালির ছাউনি। পুতুলকে দেখে তার আম্মু বলে ওঠে, এসো মহারানী, তোমায় কি কাজ দিয়েছিলাম তুমি ঠিক করেছো তো? আলিয়া বেগম ভেবেছিল পুতুল একা ফিরে এসেছে, তাই পুতুলের সাথে রাতুলকে দেখে সে জিজ্ঞাসা করে, স্যার আপনি? হ্যাঁ, আমি বর্ডার সিকিউরিটি ফোর্সে চাকরি করি, আর আমি আপনার স্বামীকে গ্রেফতার করেছি। কিছু তদন্ত করার জন্য আমি আপনার কাছে এসেছি। রাতুলের কথা শুনে আলিয়া বেগম প্রথমে ভয় পেয়ে যায়, তারপর কিছুটা স্বাভাবিক হয়ে বলে, হ্যাঁ স্যার বলুন, আপনারা কি সাহায্য চাইছেন? আপনি যদি সত্যি কথা বলেন তাহলে কিন্তু আপনার স্বামীকে আমরা ছেড়ে দেব। দেখুন স্যার, আমার স্বামী দোষ করেছে কি না করেছে সেটা তদন্ত করলেই জানতে পারবেন। আপনারা বুঝে নেবেন, কিন্তু এর সাথে বিন্দু মাত্র আমার যোগ নেই, আমি এটা জোর গলায় বলতে পারি। আলিয়া বেগম কথা শুনে রাতুল হাসতে হাসতে বলে, ম্যাডাম, আমি কখন বললাম আপনি জড়িয়ে আছেন? রাতুলের কথা শুনে আলিয়া বেগম আমতা আমতা করে বলে, না মানে সেরকম কিছু নয়, আমি এমনিই বললাম। ম্যাডাম, আমি কিছু জানতে এসেছি। কথাটা বলে রাতুলের চোখ যায় দেয়ালে টাঙানো একটা ফটোর দিকে। সেখানে দেখে একজন ভদ্রলোক একটা 7-8 বছরের বাচ্চা মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে। ফটোটা দেখে রাতুল চিনতে পারে তার বাসায় তার আম্মুর কাছে এরকম একটা মেয়ের ফটো আছে। রাতুল সন্দেহ দূর করার জন্য আলিয়া বেগমকে বলেন, ম্যাডাম, বলছি দেয়ালে টাঙানো ফটোটা কার? আলিয়া বেগম প্রথমে ভয় পেয়ে গিয়েছিল, ভেবেছিল রাতুল হয়তো তাকে কিছু জিজ্ঞাসা করতে পারে, কিন্তু অন্য প্রশ্ন করায় আলিয়া বেগম চোখ বুজে দীর্ঘশ্বাস নিল। তারপর ফটোর দিকে তাকিয়ে বলল, কোন ফটোটার কথা বলছেন স্যার? ওই যে এক ভদ্রলোক একটা বাচ্চা মেয়ের হাত ধরে দাঁড়িয়ে আছে, ওইটা কার ছবি? কার আর হবে স্যার, এই অলক্ষী অপায় আর ওর আব্বুর। আলিয়া বেগমের কথা রাতুলের ঠিক বুঝতে পারে না। সে আলিয়া বেগমকে জিজ্ঞাসা করে, আমি ঠিক বুঝতে পারলাম না ম্যাডাম, আমি কাদের কথা বললেন? রাতুলের কথা শুনে আলিয়া বেগম কিছুটা চিৎকার করে বলে উঠলেন, কার কথা আর বলবো, ওই যে আপনার পাশে দাঁড়িয়ে আছে, মুখ কাচুমাচু করে, ওর আম্মু নাকি আদর করে পুতুল নাম দিয়েছিল, ওই পুতুল আর ওর আব্বুর। রাতুল তখন আর চোখে পুতুলের দিকে তাকিয়ে দেখল পুতুল মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রাতুল সব বুঝতে পারে। সে একটু মিষ্টি হাসি দিয়ে বলে, ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ। আপনাকে আর কিছু জিজ্ঞাসা করব না। আপনার স্বামীকে খুব তাড়াতাড়ি আমরা ছেড়ে দেব। আমার মনে হচ্ছে মিথ্যে সন্দেহ করা হয়েছে আপনার স্বামীকে। আমরা দুঃখিত। কথাটা বলে রাতুল বেরিয়ে আসতে চাইলে আলিয়া বেগম বলে, স্যার একটু বসলে হতো না, আপনার জন্য চা বানাচ্ছি। গরিবের বাসায় সকালবেলা এসেছেন, একটু নাস্তা করে যান। রাতুল একবার ভাবলো তার কি খাওয়া ঠিক হবে, তবু খাবার অজুহাতে কিছুক্ষণ থাকতে পারবে, আর এই মহিলার রূপ সে দেখতে পাবে। তাই সে বলল, ঠিক আছে ম্যাডাম, আমি অপেক্ষা করছি। চা করুন। সারা রাত ঘুম হয়নি, মাথা টিপটিপ করছে, একটু চা হলে ভালোই হয়। রাতুলের কথা শুনে আলিয়া বেগম বলল, সে কি স্যার, আপনার মাথা টিপ টিপ করছে, আগে বলবেন তো। দাঁড়ান, আমার বড় মেয়েকে ডাকছি, ও ম্যাসাজ করে দিচ্ছে, কিছুক্ষণ পরেই আপনার মাথা টিপ টিপ কমে যাবে। আমার মেয়ে ম্যাসাজ পার্লারে কাজ করে। কথাটা বলে আলিয়া বেগম মিনা মিনা বলে ডাকতে শুরু করে।
মিনা হলো আলেয়া বেগমের আগের পক্ষের মেয়ে। আলেয়া বেগমের আগে একবার বিয়ে হয়েছিল, কিন্তু বিয়ের কিছুদিন পর তার ডিভোর্স হয়ে যায়। মিনা তার আম্মুর কাছে থেকে যায় আর তার হাজবেন্ড চলে যায় রাজস্থান। সেখানে উনি আবার বিবাহ করেন। আলেয়া পুতুলের দাদির বান্ধবীর মেয়ে ছিল। পুতুলের আম্মু মারা যাওয়ার পর তার দাদি আলেয়ার সাথে পুতুলের আব্বুর বিয়ে দেয়। আম্মুর ডাকে মিনা রুম থেকে বেরিয়ে আসে। আম্মুকে জিজ্ঞাসা করে, আম্মু, তুমি আমায় ডাকছিলে? কথাটা বলতেই মিনার চোখ পড়েছে রাতুলের দিকে। সে এক দৃষ্টিতে রাতুলের দিকে তাকিয়ে থাকে। রাতুল দেখে 19-20 বছরের একটা মেয়ে, দেখে মনে হয় খুব সাজুগুজু করে। আলেয়া লক্ষ্য করে মিনাকে উদ্দেশ্য করে বলে, মিনা, যা তো মা, স্যারের জন্য 1 কাপ কড়া করে চা করে নিয়ে আয়। স্যারের মাথা ব্যথা করছে। আম্মুর সাথে বুঝতে পেরে মিনা বলল। হ্যাঁ আম্মু, যাচ্ছি। মিনা যখন চা করতে যায় ঠিক তখন রাতুলের ফোনটা বেজে ওঠে। সে রিসিভ করে। হোয়াট? আপনারা কোথায় ছিলেন? ঠিক আছে, ওখানে ওয়েট করুন, আমি এক্ষুনি যাচ্ছি। কথাটা বলে রাতুল উঠে পড়ে। আলেয়া বেগমের উদ্দেশ্য করে বলে, সরি ম্যাডাম, আজকে চা খাওয়া হবে না, অন্য একদিন খাবো। আজকে ইমার্জেন্সি একটা ফোন এসেছে, আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। বর্ডারে কিছু ঝামেলা হচ্ছে, আমার থাকা ওখানে দরকার। রাতুলের কথা শুনে মিনা সেখানে ছুটে আসে আর বলে, কি ঝামেলা হয়েছে স্যার? সেরকম কিছু নয়, সীমান্তে প্রতিদিন কিছু ঝামেলা হয়। এখন আমি আসছি। কথাটা বলে রাতুল চলে যেতে চাইলে তার চোখ পুতুলকে খোঁজে, কিন্তু পুতুলকে খুঁজে পায় না। তারপর বাধ্য হয়ে সে সেখান থেকে চলে যায়। আসলে রাতুল বুঝতে পেরেছিল এরা মা মেয়ে কেই ভালো নয়। নিশ্চয় এদের মধ্যে ষড়যন্ত্র কাজ করতেছে। ফোন কেউ তাকে করেনি, নিজেই ফোন করে রিসিভ করে আর নাটক করে যাতে চা খেতে না হয় ওকে। কিছুটা আসার পর রাতুল আম্মুকে ফোন করে আর বলে, আম্মু, ফোনটা তুলতে এত দেরি করছিলে কেন? আমি কখন থেকে তোমায় ফোন করছি। কখন থেকে আর করছিস? মাত্র 2 বার বাজছে। ফোনটা সাথে সাথেই রিসিভ করেছি। কি করছিলে আম্মু? এই দোকানটা একটু ঝাড় দিলাম। আম্মু, আমি তোমায় বলেছি না দোকান খুলতে হবে না? আমি তো এখন ইনকাম করছি। ইনকাম করছিস তো কি হয়েছে? আমি যতক্ষণ পারবো দোকান খুলবো। এখন কেন তোর থেকে টাকা পয়সা নিব? মনে রাখিস, এই দোকান থেকে আমি তোকে মানুষ করেছি। এক চাচার আশীর্বাদ আছে। সেই মানুষটা যদি আমাদের সেই দিন আশ্রয় না দিত, আজ আমরা কোথায় চলে যেতাম বল? রাতুল জানে তার আম্মু বকবক শুরু করলে আর থামবে না। তাই আম্মুকে শান্ত করার জন্য রাতুল তার আম্মুকে উদ্দেশ্য করে বলে, আম্মু, তোমার বৌমাকে খুঁজে পেয়েছি। ছেলের কথা মানে কিছু বুঝতে পারে না নাজমা বেগম। সে জিজ্ঞাসা করে, বৌমা? কিসের বৌমা? কিসব বলছিস উল্টো পাল্টা কথা? উল্টাপাল্টা নয় আম্মু, একদম সত্যি কথা বলছি। পুতুলকে খুঁজে পেয়েছি। ছেলের মুখ থেকে এই কথা শুনে নাজমা বেগম চিৎকার করে বলে উঠল, কি বলিস তুই উল্টো পাল্টা? কোথায় তুই ওকে কোথায় খুঁজে পেলি? এখানেই পেয়েছি। এখানে বলতে কোথায় পেয়েছিস? আমার ক্যাম্পের সামনে। ক্যাম্পাসের সামনে মানে? আমি ঠিক বুঝলাম না, তুই সব কিছু বুঝিয়ে বল আমায়। কিছুদিন আগে ডাক্তার হোসেন চৌধুরীকে আমরা গ্রেফতার করি। ওনার বিরুদ্ধে অভিযোগ ছিল সীমান্ত দিয়ে উনি নাকি শিশু নারীদের পাচার করেন। তারপর গতকাল একটা মেয়ে আসে আমাদের কাছে। প্রথমে ড্রামা করছিল, পরে খুব কান্নাকাটি শুরু করে দেয়। তারপর বলে তার আব্বুকে আমরা নাকি মিথ্যে অভিযোগে গ্রেফতার করেছি। এরপর সমস্ত ঘটনা একের পর এক রাতুল তার আম্মুকে বলতে থাকে। তারপর পুতুলকে বাসায় দিতে যাওয়ায় সেখানে তার ফটো দেখে তাকে চিহ্নিত করা তার সৎ আম্মু তার মেয়ে তাদের ব্যাপারে সমস্ত কথা খুলে বলে। সমস্ত ঘটনা শুনে নাজমা বেগম বলে, রাতুল, তুই যখন ওকে খুঁজে পেয়েছিস আর ওকে হারিয়ে ফেলিস না। ও তোর বাগদত্তা, ওকে রক্ষা করা তোর দায়িত্ব। আমার মনে হচ্ছে সৎ আম্মু ও তার মেয়ে ওরা ভালো মানুষ নয়। ওরা নিশ্চয় পুতুলের ক্ষতি করবে। তোর উচিত ওকে রক্ষা করা। আম্মু, তুমি নিশ্চিন্ত থাকো, আমি থাকতে পুতুলের কোনো ক্ষতি
করতে দেব না। আমি ওর বাসার পাশে একটা লোককে নিয়োগ করেছি, সে সমস্ত খবর আমাকে দেবে। হাই হাসানজি, কেমন আছেন? ভালো আছি। আপনার আম্মু আমাকে আপনার সাথে দেখা করতে বলেছে। কেন দেখা করতে বলেছে? ন্যাকা, জানে না যেন আপনার সাথে আমার বিয়ের কথা হচ্ছে। ও তাই বুঝি? আমি তোমাকে বলে দিয়েছি আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। কিন্তু কেন? আমি কি আপনার অযোগ্য? যোগ্য কি অযোগ্য সেটা পরের বিষয়, আমি তো বিয়েই করব না। কেন বিয়ে করবেন না? আপনার দুই ভাই বিয়ে করে সংসার করছে, আপনারও করা উচিত। ওটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি এই বিষয়ে কারোর মতামত চাই না। সরি, এখন আপনি আসতে পারেন। আমার থেকে কোনো ভালো মানুষকে আপনি বিয়ে করে সংসার করুন। আপনার মতো ভালো মানুষ কোথায় পাবো বলুন? ক্ষমতার লোভ বড় লোভ, ক্ষমতার পাশে থাকতে আপনাদের মতো সুন্দরীদেরও জুড়ি মেলা ভার। কিন্তু ম্যাডাম, আপনি ভুল জায়গায় ট্রাই করেছেন, তাই বলছি সাবধান। কথাটা বলে হাসান শেখ সেখান থেকে চলে যায়, আর রেশমি হাসান শেখের চলে যাওয়া দেখে তাকিয়ে থাকে। হাসান শেখের আম্মু রেশমিকে পছন্দ করেছে হাসানের সাথে বিয়ে দেবে বলে। রেশমির আব্বু রাজনীতি করে, কিন্তু রাজনীতি করলেও এখন পর্যন্ত বিধায়ক টিকিট পায়নি। সে স্থানীয় একটা নেতা হিসেবে শুধু পরিচিত পেয়েছে, আর কিছু পায়নি। কিন্তু হাসান নিজের যোগ্যতায় বিধায়ক নির্বাচিত হয়েছে। সমাজে যথেষ্ট প্রভাব আছে, তার প্রত্যেকটা মানুষ তাকে শ্রদ্ধা করে। সে বিপদে আপদে প্রতিটা মানুষের পাশে দাঁড়ায়। বস্তির উন্নয়নে তার অবদান আছে। এলাকার প্রতিটা মানুষ তাকে আল্লাহর দূত হিসেবে চেনে। এদিকে রেশমি একজন ডিভোর্সি মেয়ে, সেই সাথে সে মডেলিং করত। বর্তমানে সে রাজনীতিতে যোগ দিয়েছে। বিয়ে হয়েছিল, কিন্তু স্বামীর সাথে বনিবনা হয়নি। তারপর সে বাবার বাসায় চলে আসে। কিরে পুতুল, বিএসএফ এর লোকটা যে বলে গেল তোর আব্বুকে ছেড়ে দেবে, তো এখনো ছেড়ে দিচ্ছ না কেন? পুতুল যখন সবেমাত্র ইংরেজি বইটা হাতে নিয়েছে, তার আম্মুর মুখ থেকে এই কথা শুনে পুতুল বলল, আমি কি করে জানবো? ওই ভদ্রলোক তো আমাকে সব বলে গেছে, আমাকে তো কিছু বলেনি। কেন, তুই শুনিসনি লোকটা বলে গেল তোর আব্বু নাকি নির্দোষ, ছেড়ে দেবে তোর আব্বুকে? না, আমি শুনিনি। একটা থাপ্পড় মারলে সব মনে পড়ে যাবে। ওটাই তো শুধু পারো। পুতুলের কথাটা শেষ হওয়ার আগেই মিনা গিয়ে পুতুলের গালে একটা চড় মারে। ঠিক সেই সময় বাসায় ওর আব্বু প্রবেশ করে। পুতুলকে এভাবে চড় মারতে দেখে তার আব্বু চিৎকার করে বলে, মিনা, তোকে আমি কতবার বলবো পুতুলের গায়ে হাত তুলবি না? ও, তুমি চলে এসেছো? কথাটা বলার সাথে সাথে রাতুল আক্তার হোসেনের সাথে বাসায় প্রবেশ করে। রাতুলকে এভাবে দেখবে আলেয়া বেগম সেটা বুঝতে পারেনি, তাই প্রথমে থতমত খেয়ে যায়। তারপর একটু স্বাভাবিক হয়ে বলে, স্যার আপনি? কেন, অসময় এসে পড়লাম বলে অসুবিধা হচ্ছে? অসুবিধা হবে কেন? আপনি আমাদের গেস্ট, একবার কেন 100 বার আসবেন। একটু জানিয়ে দিলে ভালো হতো, তাহলে আপনাকে যত্ন করার আর একটু সুযোগ পেতাম। উনি তো এতদিন বাসায় ছিলেন না, সেজন্য বাসায় ভালো মন্দ এত কিছু রান্না হয়নি। আপনি আজকে আমাদের সাথে লাঞ্চ করবেন, আমি আয়োজন করছি। সেদিন তো নাস্তা না করে চলে গেলেন। জানেন আপনি চলে যাওয়ার জন্য মিনা কত কষ্ট পেয়েছে? আলেয়া বেগমের কথা শুনে রাতুল বলল, আমি নাস্তা করিনি বলে উনি কষ্ট পেয়েছেন, কিন্তু কেন? এতে কষ্ট পাবার কি আছে? ঠিক আছে, আজকে আমি চা খাবো। আর পুতুল, তুমি আমার জন্য চা পানি নিয়ে আসো, তোমার আব্বুও খাবে। রাতুলের কথা শুনে আক্তার হোসেনও বলেন, হ্যাঁ আম্মু, একটু ভালো করে চা করো, অনেকদিন তোর হাতে চা খাইনি। হ্যাঁ আব্বু, আমি এক্ষুনি যাচ্ছি। পুতুল, চায়ের একটু মিষ্টি কম দিবে, আমি আবার খুব মিষ্টি খেতে পারি না। পুতুল রান্নাঘরে চা করতে চলে গেলে রাতুল মিনাকে উদ্দেশ্য করে বলে, তারপর ম্যাডাম, আপনার পার্লার কেমন চলছে? রাতুলের কথা শুনে মিনা একটু চমকে যায়। তারপর বলে, কেন স্যার? গতবার এসেছিলাম, আপনার আম্মু বলছিল আমি নাকি পার্লারে কাজ করেন, তাই জিজ্ঞাসা করছিলাম কেমন চলছে। ভালো। কথা শেষ হতে না হতেই পুতুল চা করে নিয়ে রাতুলের সামনে দেয়। চায়ে মুখ দিয়ে পুতুলের উদ্দেশ্যে বলে, জানো পুতুল,
আমি ভাবছি তোমাকে আমাদের বাসায় নিয়ে যাব। তোমার চাটা খুব সুন্দর হয়েছে। আমার আম্মুর তোমার হাতে চা খেয়ে প্রশংসা করবে। আম্মুকে বলবো তোমার কথা। রাতুল যখন পুতুল প্রশংসা করছিল তখন পাশ থেকে আলেয়া বেগম বলে ওঠে, কী বলছেন স্যার? ওর থেকে আমার মেয়ে বিনা অনেক ভালো চা করে। আলেয়া বেগমের প্রশ্নের কোনো উত্তর দেয় না। তারপর পুতুলকে উদ্দেশ্য করে বলে, তুমি আজ স্কুলে যাবে না? না, আজকে ভালো লাগছে না। অনেক দিন পর আব্বু বাসায় ফিরেছে। আজকে যাব না, কাল থেকে যাব। রাতুল যখন পুতুলের সাথে কথা বলছিল তখন আলেয়া বেগম বলে, আর পড়াশোনা করতে হবে না, ওর বিয়ে দেওয়া হবে। আলেয়া বেগমের কথা শুনে রাতুল বলল, ওর এখন কত বয়সে বিয়ে দিবেন? তাছাড়া এখন তো বড় আপু আছে, ওর বিয়ে না হলে ছোট বোনের বিয়ে হবে কি করে? বড় আপু, আপনি কার কথা বলছেন? আমার মেয়ে মিনার কথা। ও মাস গেলে কত টাকা ইনকাম করে জানেন? আর ও কি করে? কিছুই করে না, সারাদিন পাড়া ছেলেদের সাথে মাখামাখি করে। ওরা আমার ছোট ভাই, আমি ওদের সাথে খেলাধুলা করি। ওদের মনে তোমাদের মতো অত পাপ নেই। দেখছেন কেমন বড়দের মুখের উপর কথা বলে? ওপার রাজু ওকে পছন্দ করেছে, শুধু ওর আব্বু আসার অপেক্ষা ছিলাম। সামনের সপ্তাহে বিয়ে দিয়ে দেব। কে রাজু? কলমিস্ত্রি রাজু তোমার মেয়েকে পছন্দ হয়েছে। ওরা বাসায় এসেছিল প্রস্তাব নিয়ে, আমি ওদের হ্যাঁ বলে দিয়েছি। সামনের সপ্তাহে বিয়ে। আমার মেয়ের বিয়ে ঠিক করার অধিকার তোমাকে কে দিয়েছে? কত বড় ক্ষমতা তার ঠিক নেই। আমার মুখে বড় বড় কথা। ওদের কথাবার্তার মাঝে রাতুল উঠে দাঁড়ায় আর বলে, দেখুন, আপনারা ঝগড়া করবেন না। আমার মনে হয় পুতুলের এখনও 18 বছর বয়স হয়নি। তাই ওর বিয়ে দেওয়া ঠিক হবে না। যদি করেন তাহলে পুলিশ কিন্তু স্টেপ নিতে বাধ্য হবে আপনাদের বিরুদ্ধে। ও যেমন পড়াশোনা করছে, ওকে পড়াশোনা করতে দিন। কথাটা বলে রাতুল ওখান থেকে বেরিয়ে যায়। তার কিছুদিন পর রাতুলের কাছে একটা খবর আসে। সে জানতে পারে পুতুলকে নাকি মোটা দামে বিক্রি করা হবে। আলেয়া বেগম পার্টি ঠিক করে ফেলেছে। রাতুল পুতুল যখন স্কুলে যাচ্ছিল ঠিক সেই সমস্ত রাস্তায় দাঁড়িয়ে ছিল, সেটা পুতুল খেয়াল করেনি। পুতুল কাছে আসতে রাতুল ওকে গাড়িতে জোর করে তুলে নিয়ে যায়। তারপর নিজের কেনা ফ্ল্যাটে গিয়ে তোলে। কিছুক্ষণ পর পুতুলের জ্ঞান ফিরলে সে নিজেকে একটা অপরিচিত জায়গায় দেখতে পায়। সে বুঝতে পারেন তার আম্মু নিশ্চয়ই এই কাজ করিয়েছে। কিন্তু রাতুলের একটা বড় ছবি রুমে দেখতে পাই। পুতুলকে উঠে বসে থাকে, দেখে রাতুল তাকে কিছু নাস্তা দেয় আর বলে, এখন কেমন ফিল করছেন ম্যাডাম? রাতুলের কথা বলা দেখে পুতুল রেগে যায় আর বলে, আগে বলুন, আমাকে কেন ওখানে উঠিয়ে নিয়ে এসেছেন? তুমি জানো, আমি যদি তোমাকে আজকে না নিয়ে আসতাম তাহলে আজকে তোমার আম্মু এই আলিয়া বেগম তোমাকে মোটা অঙ্কে বিক্রি করে দিত। বিক্রি আমাকে কোথায়? তুমি জানো পুতুল তোমার আম্মু আর তোমার আপু ওরা কি কাজ করে? না তো। ওরা শিশু নারী পাচার চক্রের সাথে যুক্ত। ওরা শিশুদের শরীর থেকে কিডনি খুলে নিয়ে তাদের প্রতিবন্ধী করে দেয় আর মেয়েদেরকে দেহ ব্যবসা করায়। আমাদের এই সীমান্ত দিয়ে ওরা অনেক বেআইনি কাজ করে। শুধু তোমার আপু বা আম্মু নয়, এর উপরে আরও অনেক বড় মাথা আছে। এরা তো লোকাল কিছু মেয়েদের নিয়ে কাজ করে। এই গ্যাংটা বিশাল বড়, অনেক বড় বড় মাথা আছে এর সাথে জড়িত। তবে আমি শেষ পর্যন্ত খুঁজে বের করব। আমার দায়িত্ব ছিল তোমাকে রক্ষা করার। তুমি আমার বাগদত্তা। আম্মু বলেছে তোমার কোনো ক্ষতি যেন না হয়। তোমাকে সুরক্ষিতের জায়গায় রেখে আমি আমার পরবর্তী মিশন সম্পূর্ণ করব, যাতে কোনো বাচ্চা, কোনো মেয়ের কোনো ক্ষতি যাতে না হয়। সরকার আমাদের দায়িত্ব দিয়েছে সীমান্ত রক্ষা করার, আর সেই সীমান্ত দিয়ে কোনো রকম বেআইনি কাজ আমি করতে দেব না। রাতুলের কথাবার্তা নতুন কিছু বুঝতে পারে না। সে হাঁ করে রাতুলের কথা শুনছিল। সেটা লক্ষ্য করে রাতুল জিজ্ঞাসা করল, কি হলো, হা হয়ে গেলে কেন? আমি ঠিক আপনার কথাবার্তা বুঝতে পারছি না। কি বুঝতে পারছো না বলো? বাগদত্তা মানে? বাগদত্তা কথার অর্থ কি সেটা সে কি করে বুঝবে? পুতুল বুঝতে পারলো না, তাই রাতুল পরিষ্কার কথাই বলল, বাগদত্তা কথার অর্থ হলো ছোটবেলা তোমার সাথে আমার বিয়ের কথা হয়েছে। রাতুলের কথা শুনে পুতুল রেগে যায় আর বলে, মিথ্যা কথা বলার জায়গা পাননি?
আমার সাথে বিয়ে হয়েছে? আমি আপনাকে চিনি না, জানি না কোথায় আপনি ছিলেন, তাও আমি জানি না। আর আপনার সাথে আমার বিয়ে হয়ে গেল? এই একদম চেঁচিয়ে কথা বলবে না। তুমি আমার কাছে আছো সম্পূর্ণ আমার দায়িত্বে। কি করবেন কি? মারবেন আমাকে? মারুন, আমি আপনাকে ভয় পাই না। মারবো তো। সেদিন তুমি আমার নামে মিথ্যা কথা বললে, আর আমি তোমাকে ছেড়ে দেব নাকি? কি মিথ্যা কথা বলেছি আপনার নামে? মনে পড়ছে না না? ম্যাডামের বুঝি ভুলে যাওয়ার রোগ আছে? রাতুলের কথায় পুতুল রেগে ফুসফুস করতে থাকে আর বলে, আমার ভুলে যাওয়া রোগ নেই, আপনার আছে। বাজে লোক একটা, আমাকে জোর করে আটকে রেখেছেন। পুতুলের কথা শুনে রাতুল বলে, সেবারে তুমি বলেছিলে কেন তোমার সাথে নাকি আমার শারীরিক সম্পর্ক হয়েছে? তুমি নাকি আমার বাচ্চার মা হতে চলেছ? রাতুলের কথা শুনে পুতুল আমতা আমতা করে আর বলে, আমি বলিনি, আম্মু বলার জন্য শিখিয়ে দিয়েছিল। ও তাই বুঝি। কথাটা বলে রাতুল পুতুলের দিকে এগোতে থাকে। পুতুল চিৎকার করে বলে, এটা কিন্তু ঠিক হচ্ছে না, আপনি আমার দিকে এগিয়ে আসবেন না। বারে, তুমি বলতে পারো আর আমি করলে দোষ? পুতুল পিছোতে থাকে আর রাতুল এগোতে থাকে। অবশেষে পুতুল দেয়ালের সাথে ধাক্কা খেয়ে দাঁড়িয়ে পড়ে আর রাতুল তার পাশে দুটো হাত রেখে পুতুলকে বলে, বলো, এবার কোথায় যাবে? আর তো তোমার কোথাও যাওয়ার জায়গা নেই। কথাটা বলে রাতুল পুতুলকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে আর কপালে স্নেহের চুম্বন দিয়ে বলে, আমি তোমাকে ভালোবাসি, কখনোই তোমার ক্ষতি করব না। তুমি আমার কাছে নিরাপদে থাকবে, তাই আমি তোমাকে নিয়ে এসেছি। তুমি এখানে থাকো, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আমার কাজের লোক আছে, সে তোমাকে দেখাশোনা করবে। তুমি আমার বাগদত্তা, তোমার উপর সমস্ত অধিকার আমার আছে। আর এত তাড়াতাড়ি সেই অধিকার দেখাতে চাই না। তুমি মাথা ঠান্ডা করো, আমি তোমাকে পরে সব বুঝিয়ে বলবো। এখন আমি আসছি। কথাটা বলে রাতুল সেখান থেকে চলে যায়। পুতুল বসে বসে চিন্তা করতে থাকে, বারবার বাগদত্তা বাগদত্তা বলছে। আসলে ঘটনাটা কি, এটা কি জানতেই হবে। কিছু ঘটনা আছে, তা না হলে এত জোর করে কেন এই কথা বলবে। তাই সে সমস্ত রুমে তার কারণ খুঁজতে লাগলো। ম্যাডাম, আপনি কথা দিয়েছিলেন আপনার ছেলের বউ আমাকে বানাবেন, আর এখন কিছু বলছেন না কেন? আপনি তো আমার আব্বুকে বলেছিলেন চিন্তা করতে হবে না, আমি যেভাবেই হোক হাসানকে রাজি করাবো, কিন্তু আপনার ছেলে রাজি তো হচ্ছে না। ওই রেশমি, অত রেগে যাচ্ছ কেন? আমি হাসানকে বোঝাচ্ছি। আর কতদিন একা একা থাকবে বলো? একদিন না একদিন বিয়ে তো করতেই হবে। তাড়াতাড়ি ব্যবস্থা করে দিন। বিধায়ক স্বামী হলে পরবর্তী টিকিট পেতে আমার কোনো অসুবিধা হবে না। আমিও রাজনীতি ময়দানে থাকতে চাই। রেশমির বিয়ে করার অন্য উদ্দেশ্য আছে। সে হাসানকে ভালোবাসে না, শুধু নিজের ফায়দা মেটাতে চাইছে। হাসান চতুর রাজনীতিবিদ, সে জানে রেশমি কিরকম জিনিস, তাই সে তার ফাঁদে পা দিতে চায় না। শেষ পর্যন্ত হাসানকে রাজি করতে না পেরে তার আম্মুর বরাবর অনুরোধ করছে। হাসান, তোর সাথে আমার কথা আছে। বলো আম্মু। বিয়ে বাদে তুমি সব কথা আমার সাথে আলোচনা করতে পারো। তোমাকে বলেই দিয়েছি বিয়ে আমি করব না, আর রেশমিকে তো মোটেই নয়। কেন, এতে সমস্যা কি? একই কথা বারবার বলতে আমার ভালো লাগে না। আমার বয়স হয়েছে, আমি বয়সে নতুন করার সময় সম্পর্কের মধ্যে যেতে চাই না। যেমন চলছে তেমন চলুক, আর তুমি আমাকে অনুরোধ করবে না। তুমি যদি এরপর আমাকে অনুরোধ করো, তাহলে আমি বাসা থেকে অন্য বাসায় চলে যাব। ছেলের রাগী ভাব দেখে সাহস হয় না, সে সেখান থেকে চলে আসে। আম্মু, পুতুলকে কে তুলে নিয়ে গেল বলো তো? কাল থেকে বাসায় আসছে না। রাজু কি ওকে নিয়ে গেছে? কি জানি, রাজু ধরে আমাকে টাকা দিল না কেন। ও তো বলেছিল 5 লক্ষ টাকা দেবে। আরও 2টো মেয়ের সন্ধান পেয়েছি, জানিস তো। কোথাকার মেয়ে? পাশের বাসায় বেড়াতে এসেছে। তাই নাকি? ভালোই হয়েছে। ওরা মা ও মেয়ে যখন আলোচনা করছিল এসব কথা নিয়ে, ঠিক তখন আক্তার হোসেন চৌধুরী সেখানে প্রবেশ করে আর ওদেরকে বলে, পুতুল কাল থেকে বাসায় আসেনি। তোমরা নিশ্চয়ই ওর সাথে কিছু খারাপ করেছো। আমরা কেন ওর সাথে খারাপ ব্যবহার করব? তোমার মেয়ে কি কচি খুকিও? তুমি পারলে আলেয়া হে কাজ করতে? আমার জীবনের সবচেয়ে ভুল কি জানো? তোমাকে বিয়ে করা। আমি জানতাম তুমি পুতুলকে সহ্য করতে পারো না, তুমি কখনোই ভালো মা হতে পারোনি।
আমি ভেবেছিলাম তুমি হয়তো মিনার মতোই ওকে ভালোবাসা দিয়ে আদর দিয়ে ভরিয়ে দেবে। না, তোমার মতো শুধু ছলনা ছিল, আর কিছু ছিল না। কালকের মধ্যে পুতুল যদি বাসায় না আসে তাহলে আমি কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হব, যা তুমি কল্পনা করতে পারো না। আক্তার হোসেন চৌধুরী হুঙ্কার শুনে আলিয়া বেগম খুব রেগে গেল আর বলল, যাও যাও, তোমার ক্ষমতা কতটা আমার জানা আছে। আম্মু, ওই ভদ্রলোক কিন্তু সত্যিই রেগে গেছে তোমার উপর। তোমার এই কথা বলা উচিত হয়নি। উনি যদি রাজুর সাথে কথা বলেন, আর রাজু যদি সত্যি পুতুলকে নিয়ে যায়? কিন্তু রাজু তো আমাকে টাকা দেওয়ার কথা ছিল, ওই টাকা তো আমি পাইনি। তাহলে ও কি আমার সাথে বেইমানি করলো? মেয়েটার দামও ছিল 5 লক্ষ টাকার। আমার মনে হচ্ছে রাজু আমাদের সাথে গেম খেলছে। তুমি আজকে রাজুর সাথে দেখা করবে। তুই বলছিস ঠিক আছে, কালকে আমি রাজুর বাসায় যাব। এদিকে রাতুল বাসায় ফিরে দেখে পুতুল সারা রুম ঘেটে তছনছ করে ফেলেছে। রাতুল রুমের অবস্থা দেখে পুতুলকে বলে, রুমের অবস্থা কেন এরকম করেছো? বেশ করেছি, 100 বার করব, 1000 বার করব। জাস্ট 10 মিনিট সময় দিলাম, তার মধ্যে রুম গুছিয়ে ফেলবে, তা না হলে তোমার কপালে দুঃখ আছে। কি করবেন কি আমাকে? পুতুলের কথায় রাতুল কানের কাছে মুখটি নিয়ে গিয়ে ফিসফিস করে বলে, যদি কথা না শোনো তাহলে তোমাকে রোমান্টিক থেরাপি দেব। জানো কেমন জিনিস সেটা? বাজে লোক একটা। আমি বাজে লোকই তো। আমি বাজে লোকটার সাথেই তোমাকে থাকতে হবে। আমি ছাড়া তোমার বিকল্প কোনো রাস্তা নেই। কথাটা বলে রাতুল রুম থেকে বের হতে চাইলে পুতুল বলে, আমি একা গোছাতে পারবো না, আপনাকে আমার সাথে থাকতে হবে। কোথায় কি ছিল আমি ঠিক মনে করতে পারছি না। পুতুলের কথা শুনে রাতুল বলে, আমি মনি খালাকে পাঠিয়ে দিচ্ছি, ও তোমাকে সাহায্য করবে। এদিকে আলেয়া বেগম আজ রাজুদের বাসায় এসেছে। রাজুকে দেখতে পেয়ে আলেয়া বেগম বলে, রাজু, তুই মেয়েটাকে কোথায় সরিয়ে রেখেছিস? তোর তো আমাকে পারবি না। মেয়ে 5 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল, তুই তো আমাকে কিছুই দিসনি। আলেয়া বেগমের কথা শুনে রাজু রেগে গেল আর বলল, কি সব কথা বলছো চাচি? আমি কাকে লুকিয়ে রেখেছি? কেন, তুই জানিস না? ন্যাকা সাচ্ছিস? পুতুল কোথায়? পুতুল কোথায় তা আমি কি করে জানবো? দেখ রাজু, একদম নাটক করবি না। আমি জানি তুই কি কাজ করিস। তো তাতে কি হয়েছে? আমি কি কাজ করে তাতে তোমার সাথে কি সম্পর্ক? তুই একদিন বলেছিলিস তুই পুতুলকে বিয়ে করতে চাস, তারপর ভোগ করে ওকে বিক্রি করতে চাস। এর বিনিময়ে তুই আমাকে 5 লক্ষ টাকা দিবি। ওর আব্বুকে যখন পুলিশ ধরে নিয়ে গেছিল তখনই তো তোর কাজটা করার কথা ছিল, তুই করলি না। তারপর ওর আব্বু আসার পর কি করলি? আর আমাকে কোনো টাকা পয়সা দিলি না। তুই বল, পুতুল কোথায় আছে? তুমি বিশ্বাস করো চাচি, আমি পুতুলের বিষয়ে কিছুই জানি না। আমার পুতুলকে পছন্দ ছিল, আমি সেজন্য বলেছিলাম। আর একটা দালালের সাথে আমার কথা হয়েছিল, কিন্তু আজ আমার পুতুলের সাথে কোনোদিন কোনো দেখাই হয়নি। আলেয়া বেগম দেখলো রাজুর চোখে মুখে চিন্তার ছাপ, তাই সে রাজুকে বলল, দেখো রাজু, আমাদের মধ্যে ঝগড়া করলে হবে না। তুই জানিস না পুতুল কোথায়? আমি জানি না পুতুল কোথায়। তাহলে পুতুল গেল কোথায়? এইদিকে আব্বু খুঁজে না পেলে সে ব্যবস্থা নেবে বলেছে, আমাদের দেখে নেওয়ার হুমকি দিয়েছে। তাহলে মেয়েটা কি কারোর সাথে ভেগে গেল? কার সাথে গেল? মনে হয় না কারোর সাথে প্রেম করেছিল। দেখো, তোমার মেয়ে মিনা কিছু করেন তো ওর সাথে? তুই কি বলছিস? মিনা যদি কিছু করে তাহলে আমি জানতে পারবো না? তোমার মেয়েকে বিশ্বাস আছে? কত ছোট ছোট ছেলের মাথা চিবিয়ে খেয়েছে তুমি জানো? না, মিনা কিছু করেনি, এই কথা আমি জোর দিয়ে বলতে পারি। আমি তোমার মেয়েকে বিশ্বাস করিনি। ও পার্লারে কাজ করার নাম করে কত ছেলের সাথে রিলেশন করে তার ঠিক নেই। তাছাড়া ও মেয়েদের দিয়ে অনেক খারাপ কাজ করায়, অনেক মেয়েকে পাচার করতে সাহায্য করেছে। আমার মেয়ে করে আর তুই বুঝি ধোয়া তুলসী পাতা? তুই তো অনেক মেয়েকে বিক্রি করেছিস। তোমার মেয়ের থেকে অন্তত অনেক ভালো মনের মানুষ আমি, তা না হলেই নুন খেয়ে কেউ আবার বেইমানি করে? রাজুর কথায় আলেয়া বেগম রেগে যায় আর বলে, কি বলছিস তুই উল্টাপাল্টা কথা? আমি নুনকে কার সাথে বেইমানি করেছি? কেন, তোমার নিজের স্বামীর সাথে তো তুমি বেইমানি করেছো। আমি পুতুলের আব্বুর কথাই বলছি। তোমার নিজের মেয়ে হলো, নাইবা তুমি ওকে গর্ভে ধারণ করলে, তবুও তো তোমাকে আম্মু বলে ডাকে। তুমি কি করে ওকে বিক্রি করার কথা ভাবলে? তোমার মেয়ে মিনা
সে এমনিতেই নষ্ট চরিত্রের মেয়ে। কিন্তু পুতুল, পুতুল তো একটা সরল মেয়ে। তোমার লজ্জা করলো না? আমার মনে হচ্ছে মোটা দাম পেয়েছে কোথাও, তাই তুমি বিক্রি করে দিয়েছো। আর এখানে এসেছো আমার সাথে ঝগড়া করতে। আমি নিজে যাব পুতুলের জন্য থানায়, গিয়ে অভিযোগ করব, আর বলবো ওর আম্মু আর ওর আপু ওকে বিক্রি করে দিয়ে পাচার করে দিয়েছে। ও, তুই নামে অভিযোগ করবি আর আমি বুঝি কলা চুষবো? দেখ না আমি তোর কি করি। কথাটা বলে আলিয়া বেগম ওখান থেকে চলে যায়। আম্মু ফোন করে কথা বলছে। হ্যাঁ বল না, কি বলবি? জানো আম্মু, মেয়েটা বড্ড অবুঝ, কিছু বুঝতে চাইছে না। মেয়েটা? কোন মেয়েটা? আমি পুতুলের কথা বলছি। হো তাই বল, তা ও কি করেছে? আমি ওকে আমার কাছে রেখে দিয়েছি। কেন তোর কাছে রেখে দিয়েছিস? ওর সৎ আম্মু ও তার মেয়ে পুতুলকে বিক্রি করার প্ল্যান করছিল, আর কোথাও পাচার করে দেবে এরকম সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু আমি লোকমান্য জানতে পেরে গিয়ে পুতুলকে আমার কাছে রেখে দিয়েছি। আমার মনে হয় ওর কাছে এটা সব থেকে সুরক্ষিত জায়গা। তুমি তো বলেছো আম্মু, পুতুল আমার বাগদত্তা, ওকে রক্ষা করার দায়িত্ব আমার। সে অধিকারের জোরে আমি ওকে আমার কাছে রেখে দিয়েছি। ছেলের কথা শুনে নাজমা বেগম একটু হতাশ হলেন। তারপর ছেলেকে উদ্দেশ্য করে বললেন, তুই এটা ঠিক কাজ করিসনি। তোর কোনো পরিচয় মহিলার কাছে তুই ওকে রাখতে পারতি। যতই হোক তুই একজন পুরুষ মানুষ। একটা ফ্ল্যাটের মধ্যে তোর সাথে ওকে রাখা ঠিক নয়। সমাজের সামনে তুই এখনো ওকে স্বীকৃতি দিসনি। আমি জানি বিয়ের আগে যদি কিছু ভুল হয়ে যায় তার পাপ একটা মেয়েকে ভুগতে হয়। আর আমি তার জ্বলন্ত প্রমাণ। আমি চাই না পুতুলের জীবনে কিছু ঘটুক। আম্মু, তুমি তোমার ছেলেকে এত দুর্বল ভাবো? নিজের ছেলের প্রতি তোমার বিশ্বাস নেই? তুমি আমার আম্মু, অন্তত এইটুকু বিশ্বাস তুমি রাখো আমার উপর। আমি কখনোই পুতুলের কোনো ক্ষতি করব না। আমি জানি না আম্মু, আমার আব্বুকে কি তার পরিচয় কখনো জিজ্ঞাসা করব না। আমি জানি তুমি যেভাবে আমাকে মানুষ করেছো, যে শিক্ষা তুমি আমাকে দিয়েছো, আমার জন্য যে লড়াই তুমি করেছো, আমি কখনো তোমাকে অসম্মান করব না। আজ আমি প্রতিষ্ঠিত হতে পেরেছি, সবটাই তোমার অবদান আম্মু। তোমার শিক্ষায় যেন আমি চলতে পারি। কোনো নারী জাতিকে আমি অসম্মান করব না। আর পুতুলকে যেদিন আমি সমাজের স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে পারবো, যেদিন ও আমাকে স্বামী হিসেবে গ্রহণ করবে, সম্পূর্ণ পুতুলের ইচ্ছাতে আমাদের মধ্যে সম্পর্ক তৈরি হবে। তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আমার বাসায় একজন খালা থাকে, বয়স্ক মহিলা। আমি তাকে মনি খালা বলে ডাকি। ওই পুতুলের দেখাশোনা করে আর পুতুলকে নিজের কাছে রেখেছে। আমি তো বেশিরভাগ সময় ডিউটি নিয়ে ব্যস্ত থাকি, বাসায় থাকি। কতক্ষণ আম্মু? ছেলের মুখে থেকে এসব কথাবার্তা শুনে নাজমা বেগমের মনটা একটু নরম হয়। তারপর ছেলেকে উদ্দেশ্য করে বলে, তুই কিছু মনে করিস না আব্বু, আমাকে ভুল বুঝিস না। সমাজে মেয়েরা এখন অনেক অসহায়। আমাকে অনেক কঠিন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। সেসব কথা আমি তোকে কি করে বলবো বল? তুই তো আমার ছেলে। আমার সামান্য ভুল আমাকে সারা জীবন মূল্য দিতে হয়েছে। তাই আমি চাই না পুতুলের কোনো ক্ষতি হোক। পুতুলের নানু সেই বিপদে যদি আমাদের পাশে না থাকতো, আজকে হয়তো আমাকেও পতিতালয়ের খাতায় নাম লেখাতে হতো, না হলে আত্মহত্যা করতে হতো। তুই আমার ছেলে হলেও এই কথাটা বলতে আমার কোনো লজ্জা নেই। আম্মু, তুমি চুপ করো। কী সব উল্টাপাল্টা কথা বলছো? তুমি আমার কাছে আম্মু, আমার প্রিয়, সব থেকে প্রিয় একজন মানুষ। তুমি তুমি আমার আদর্শ আম্মু, তুমি আমার ভরসা, তুমি আমার সব কিছু। তাই তুমি কখনোই এই কথা বলবে না। ঠিক আছে রাতুল, এখন আমি রাখছি। আর পুতুলের খেয়াল রাখবি, কোনো অবস্থাতেই ওর হাত ছাড়বি না। এখন দোকানে খদ্দের এসেছে, আমি রাতের দিকে তোকে ফোন দিব, কেমন? কথাটা বলে নাজমা বেগম ফোনটা কেটে দেয়। আর মনে মনে ভাবে, ছেলের সামনে এভাবে কথা বলা ঠিক হয়নি। কিন্তু কি করবে সে? সে তো অসহায় ছিল। একটা সামান্য ভুলের জন্য সারা জীবন কষ্ট পেতে হচ্ছে। সে মানুষটাকে বা কি দোষ দিব? সে হয়তো এই ব্যাপারে কিছুই জানে না। সেও তো ভালোবেসেছিল, তার চোখের মধ্যে ভালোবাসা খুঁজে পেয়েছিল, তাই তো নিজেকে সমর্পণ করেছিল। মাত্র 6 মাসের পরিচয় ছিল। কখনো মনে হয়নি তার ভালোবাসার মধ্যে ছলনা আছে। সেও তো জানতো নাজমা বস্তিতে থাকে। সব জেনেই তো সে তাকে আপন করে নিয়েছিল। কথা দিয়েছিল ভবিষ্যতে ঘর বাঁধবে। স্বপ্ন দেখিয়েছিল একে অপরের হাত ধরে থাকবে। কিন্তু কি থেকে কি হয়ে গেল।
আর ছেলের 23 বছর বয়স, সে আজও তার আব্বুকে চোখে দেখল না। মাহমুদ, এখন সীমান্ত আর কোনো ঝামেলা হচ্ছে না। আমরা এখন নিশ্চিন্তে বসে আছি। রাতুলের কথা শুনে মাহমুদ হাসলো আর বলল, তাই তো দেখছি। তারপর হঠাৎ করে একদিন বিস্ফোরণ হবে, দেখবেন সীমান্তে গুলির আওয়াজ শোনা যাচ্ছে। আমাদের কাজ ভাই, আমাদের চালিয়ে যেতেই হবে। স্যার, আক্তার হোসেনের কি খবর? আমি ঠিক জানি না, একদিন ভাবছি ফোন করব, ওনার নাম্বারটা আমার কাছে আছে। একদিন দেখা হয়েছিল ওনার সাথে, কেমন পাগলের মতো হয়ে গেছে, বলছে ওর মেয়েকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই পুতুল বলে মেয়েটা যে এখানে এসেছিল ওর আব্বুকে খুঁজতে। তাই নাকি? সেরকমই তো বললো। রাতুল পুতুলকে যে নিজের কাছে রেখেছে এই কথাটা কাউকে জানায়নি। তার কোনো সহকর্মী এ ব্যাপারে কিছুই জানে না। রাতুল মাহমুদের থেকে উঁচু পোস্টে কাজ করে, তাই মাহমুদ তাকে স্যার বলে ডাকে। রাতের দিকে রাতুল বাসায় আসে, খুব জ্বর এসেছিল। ডিউটি থেকে ছুটি নিয়েছিল। বাসায় এসে সে চুপচাপ নিজের রুমে শুয়ে পড়ে। পুতুল তখন বাসায় কাজের খালাকে বলেছিল, খালা, তোমার বাবু বাসায় ফিরে এলো কেন? ডিউটি নেই? কি জানি আম্মু, আমি তো ঠিক জানি না। বাবু খুব ভালো মানুষ। কি করে বুঝলে? বাবু আমার অনেক উপকার করেছে। আমার মেয়ের বিয়ের সময় বাবু অনেক টাকা দিয়েছে। আমার ভালো ঘর ছিল না, বাবু তৈরি করে দিয়েছে। আমি বুঝতে পারি না তুমি বাবুর উপর কেন রাগ করো। বাবু তো কখনো তোমায় কিছু বলেনি। তোমার আম্মু আপু ওরা নাকি ভালো নয়, বাবু আমাকে বলেছে। সেজন্য বাবু তোমাকে এখানে রেখে গিয়েছে। ও কখনো তোমার ক্ষতি করবে না। যার মধ্যে এত ভালো গুণ আছে সে কখনো কারো ক্ষতি করতে পারে? তুমি শুধু শুধু বাবুর উপর রাগ করো। আমার মনে হচ্ছে বাবু তোমায় ভালোবাসে, তাই তো তোমাকে নিজের কাছে রেখে দিয়েছে, যাতে কেউ কখনো তোমাকে কিছু করতে না পারে। ভালোবাসে না ছাই, একটা বদমাইশের রাজা শুধু শুধু আমাকে আটকে রেখেছে। এখানে তো তুমি ভালোই আছো, বাসায় ফিরে গিয়ে কি করবে? বাবু তোমার আব্বুর সাথে কথা বলেছে, তোমার আব্বুও ভালো আছে। তোমায় কে বললো খালা? বাবু সেদিন ফোনে কথা বলছিল, আমি শুনেছি। তুমি এখান থেকেই পরীক্ষা দেবে, বাবুই তোমাকে সঙ্গে করে নিয়ে যাবে। তাই নাকি? শুনেও শান্তি। কিছুদিন আগে রাতুল আক্তার হোসেনকে ফোন করে আর বলে পুতুল ভালো জায়গায় আছে, উনি যেন চিন্তা না করে আর নিজের খেয়াল রাখেন। সেই কথাটা মনি খালা শুনে পুতুলকে বলেছে। খালা রাতুলের রুমে গিয়ে দেখে কপালে হাত দিয়ে রাতুল চোখ বন্ধ করে চুপ করে শুয়ে আছে। মনি খালা রাতুলকে জিজ্ঞাসা করে, বাবু তোমার কি শরীর খারাপ? চোখ না খুলে রাতুল জবাব দিল, হ্যাঁ খালা, মাথা টিপ টিপ করছে, জ্বর এসেছে, গা হাতে ভীষণ ব্যথা, একটু কড়া করে চা করে নিয়ে এসো। ঠিক আছে, আমি এক্ষুনি চা করে নিয়ে আসছি। তারপর রান্নাঘরে গিয়ে মনি খালা পুতুলকে বলল, পুতুল, আমি চা করে দিচ্ছি, তুমি বাবুকে দিয়ে এসো। বাবুর ভীষণ মাথা ধরেছে, গা হাতে যন্ত্রণা হচ্ছে, মনে হয় বাবুর জ্বর হয়েছে, ডিউটি থেকে ছুটি নিয়েছে। ও আচ্ছা, ঠিক আছে। তুমি বরঞ্চ একটু বসো খালা, আমি চা করে নিয়ে যাচ্ছি। তুমি পারবে তো? ভালো করে একটু চা করো, যেন বাবুর মাথা যন্ত্রণা কমে যায়। আমি সংসারের সব কাজ করতাম, আর আমি চা বানাতে পারবো না? রান্না করার পর ঘর পরিষ্কার করা, বাসন ধোয়া, জামা কাপড় কাচা সবই তো আমায় করতে হয়। তুমি একটু বসো খালা, আমি চা করছি। তারপর চা করে পুতুল রাতুলের রুমে নিয়ে যায়। প্রথমে ভেবেছিল খালাকে দিয়ে পাঠাবে, তারপর তার কি মন গেল, খালাকে বলল সে নিজে নিয়ে যাচ্ছে। ঘরে গিয়ে পুতুল দেখে রাতুল শুয়ে আছে। পুতুল রুমের আলোটা জ্বেলে দেয়। আলো জ্বালার সাথে সাথে পুতুল চেয়ে দেখে রাতুলের চোখ তখন টকটক লাল বর্ণ হয়ে গেছে। পুতুল চোখের দিকে তাকিয়ে আটকে ওঠে আর রাতুলের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে আপনার? আপনার চোখ এত লাল কেন? কিছু হয়নি, এখানে এসেছো কেন? চা করে নিয়ে এসেছি। ঠিক আছে, রেখে চলে যাও। কথাটা বলে রাতুল চোখ বুজে শুয়ে পড়ে। পুতুল কিন্তু ওখানে দাঁড়িয়ে থাকে। সেটা লক্ষ্য করে রাতুল সেই অবস্থায় বলে, দাঁড়িয়ে আছো কেন? এখান থেকে চলে যাও। পুতুল কোনো কথা না বলে সেখানে দাঁড়িয়ে থাকে। সেটা লক্ষ্য করে রাতুল পুতুলকে ঝাঁঝালো স্বরে বলে, চলে যাও এখান থেকে। রাতুলের চিৎকারে পুতুল কেঁপে ওঠে
আর সে সেখানে দাঁড়িয়ে থাকার সাহস পায় না, সেখান থেকে চলে আসে। পুতুল মণি খালাকে বলে, মণি খালা, তুমি ওপরে যাও আর তোমার বাবুকে মাথায় জলপট্টি দিতে হবে। ওনার মনে হচ্ছে প্রচুর জ্বর, চোখগুলো লাল টকটকে হয়ে আছে। আমায় খুব বকাবকি করছিল, আমি ভয়ে চলে এসেছি। তুমি যাও না খালা, ডাক্তার ডাকতে হবে। বাবুর কাছে তো সবসময় মেডিসিন থাকে। ঠিক আছে, আমি যাচ্ছি, গিয়ে জিজ্ঞাসা করছি। কিছুক্ষণ পর মণিখালা রাতের রুমে ঢুকে তারপর কপালে হাত দিয়ে দেখে খুব গরম। মণিখালা রাতুলকে বলে, বাবু, জ্বরের মেডিসিন খেয়েছো? হ্যাঁ, খেয়েছি। মাথায় একটু জলপট্টি দিয়ে দিই, তাহলে জ্বরটা কমে যাবে। ঠিক আছে, দাও। তারপর মণিখালা রাতুলের কপালে জলপট্টি দিতে থাকে। প্রায় কিছুক্ষণ পর জ্বরটা আস্তে আস্তে কমে রাতুল ঘুমিয়ে থাকে। মণিখালা সেখান থেকে চলে আসে। তার মাঝে পুতুলকে একবার দেখে আসে, কিন্তু সে সাহস পায় না রাতুলের কাছে যাওয়ার। আব্বু আমাকে যেভাবেই হোক এবারে টিকিট পেতেই হবে। আমি হাসানকে সরিয়ে দিয়ে ওর জায়গায় প্রার্থী হব। তুই কি বলছিস? হাসান একজন ভালো প্রার্থীর দল, ওকেই প্রার্থী করবে, তোকে প্রার্থী করবে না। তুই কি ভালো কাজ করেছিস যে এরই মধ্যে রাজনীতিতে ঢুকে বিধায়কের পদে প্রার্থী হতে চাচ্ছিস? এসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তুমি দেখো না, এবারে দল আমাকে টিকিট দেবে, ওই হাসানকে দেবে না। তুই যা করবি ভেবেচিন্তে করবি। হাসান দীর্ঘদিন রাজনীতি করছে, তাছাড়াও ও একজন সমাজ কল্যাণমূলক কাজের সাথে যুক্ত। এলাকার মানুষ ওকে ভালোবাসে, ওকে সবাই আল্লাহর প্রতিনিধি হিসাবে জানে। তাই তুই যা করবি ভেবেচিন্তে করবি। ওর সাথে টেক্কা দিতে গিয়ে নিজের বিপদ ডেকে নিয়ে আসবি না। আমি তোর জন্য কিছু করতে পারবো না। আমি দলের একজন সাধারণ কর্মী, আর সেইভাবেই থাকবো। আমি চেয়েছিলাম হাসান তোকে বিয়ে করুক, কিন্তু হাসান কেন জানি তোকে বিয়ে করতে রাজি হচ্ছে না। তোকে শুধু নয়, ও বিয়ে করবে না। ওর আম্মু তোকে পছন্দ করছিল, কিন্তু হাসানের মত নেই বলে ওই মহিলাও পিছু হাঁটলো। রেশমি হাসানকে বিপদে ফেলার জন্য নানা রকম চেষ্টা চালাতে লাগলো। এদিকে রাতুল একটু সুস্থ হয়ে তার আম্মুকে ফোন করে আর বলে, আম্মু, কি করছো? কি করব, ছেলে বড় হয়ে গেছে তাই মাকে ভুলে গেছে। মনে আছে কবে ফোন করেছিলিস? আর আমি ফোন করছি, সুইচ অফ দেখাচ্ছে। আমার কত চিন্তা হয় তুই জানিস? সরি আম্মু, আমার শরীরটা একটু খারাপ হয়েছিল আর ফোনে ব্যালেন্স ছিল না, তাই ফোন সুইচ অফ করে পড়েছিল। ছেলের কথা শুনে আঁতকে ওঠে নাজমা বেগম। সে চিৎকার করে বলে, সে কি রাতুল, তুই আমায় বলিসনি কেন? তুই জানিস তুই সীমান্তে পাহারা দিস, আমার কত চিন্তা হয়। তুমি চিন্তা করো বলে আমি কিছু বলিনি। আমি সরকারি কর্মচারী আম্মু। আমাদের চিকিৎসা ব্যবস্থা সরকার করে। আমাদের ভালো রাখার জন্য সরকার অনেক ভালো পরিষেবা দেয়। আমাকে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। এখন আমি ভালো আছি, সুস্থ আছি আর তোমার সাথে কথা বলছি। তুমি বলো, তুমি কেমন আছো? তুই কিছুদিন ছুটি নিয়ে আমার কাছে আয় না, তোকে খুব আমার দেখতে ইচ্ছে করছে। কতদিন তোকে দেখিনি। আর আমাদের বৌমা পুতুল, ওকে সাথে নিয়ে আসবি। এ জীবনে আর ওর হাত ছাড়বি না। মেয়েটা বড্ড অসহায় রে, তুই ছাড়া আর কেউ নেই। সেজন্য তো আমি তোমায় ফোন করলাম। আমি কালকে যাচ্ছি, তোমার কাছে 1 মাসের ছুটি পেয়েছি। তোমার হাতে বিরিয়ানি খাবো। তুমি যা সুন্দর রান্না করো না, সেই স্বাদ আমি কোথাও খুঁজে পাই না। আর তোমার বৌমা যাবেই আমার সাথে। শুধু আম্মু তোমায় একটা কাজ করে দিতে হবে। বলো, পারবে? কি কাজ রাতুল? আমি তোমাকে পুতুলের আব্বুর ফোন নাম্বার দেব। তুমি ফোন করে সমস্ত বিষয়টা উনাকে খুলে বলবে, আর উনি যেন পুতুলকে সব বুঝিয়ে বলে। কারণ আমি যদি পুতুলকে আমার সাথে নিয়ে যাই তাহলে ও ভাববে আমি হয়তো তোকে কারো কাছে বিক্রি করে দিচ্ছি, আমাকে সন্দেহ করবে। তাই বিষয়টা গোপন রেখে লাভ নেই। তুমি ওর আব্বুর সাথে কথা বলে পুতুলকে সমস্ত কথা খুলে বলো। ও এখনো ঠিক আমায় বিশ্বাস করতে পারছে না। আমি একদিন শুধু ফোন করে পুতুলের আব্বুকে বলেছিলাম ওর মেয়ে ভালো জায়গায় আছে, উনি যেন চিন্তা না করে। তবুও আব্বুর মন তো, তাই তুমি একটু আমায় সাহায্য করো। ছেলের কথা শুনে নাজমা বেগম হাসলেন, তারপর বললেন, এই ব্যাপার তোকে চিন্তা করতে হবে না। তুই ফোন নাম্বারটা দে, আমি ওনার সাথে কথা বলছি। উনি একবার পুতুলকে নিয়ে আমাদের বাসায় এসেছিল। খুব ভালো মানুষ উনি, আমাকে আপু বলে ডাকে।
আশা করি আমার কথা উনি বুঝতে পারবেন, আর এই বিষয়টা উনিও জানতেন। এরপর নাজমা বেগম রাতুলের কাছ থেকে ফোন নাম্বার নিয়ে আক্তার হোসেন চৌধুরীকে ফোন করে। কিছুক্ষণ বাজার পর আক্তার হোসেন ফোনটা রিসিভ করলো। হ্যালো বলতে ওপাশ থেকে নাজমা বেগম বলে ওঠে, হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কি আক্তার হোসেন চৌধুরীর সাথে কথা বলছি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি আক্তার হোসেন চৌধুরী কথা বলছি। বলুন, আপনি কি বলছেন? ভাইয়া, আমি নাজমা বেগম বলছিলাম। আয়শাদের বাসায় আমি থাকতাম ছোট রাতুলকে নিয়ে, মনে আছে আপনার? আপনি এসেছিলেন একবার বাসায় পুতুলকে নিয়ে। কিছুক্ষণ চিন্তা করার পর আক্তার হোসেনের মনে পড়ে গেল। তারপর বলল, কি বলছেন আপু? আপনাকে চিনতে পারবো না? আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি ব্যাপার, কোথা থেকে আমার ফোন নাম্বার পেলেন? আর এতদিন পর আপনি কেমন আছেন? রাতুল বাবা কেমন আছে? ভালো আছি। যে জন্য ফোন করেছিলাম, রাতুল নাম্বার দিয়েছে আমাকে। আপনাকে যে বর্ডারের লোক অ্যারেস্ট করেছিল, সেই রাতুল আমার ছেলে। ও বিএসএফে চাকরি করে। ও তাই নাকি? ওই ছেলেটাই রাতুল? হ্যাঁ, ও আমার ছেলে রাতুল। আর একটা কথা বলছি, পুতুলের চিন্তা করতে হবে না, পুতুল ভালো জায়গায় আছে। আপনি কি করে জানলেন? আমার ছেলে বলেছে, শতাম্মু ও আপু ওরা ভালো নয়, পুতুলকে বিক্রি করার ব্যবস্থা করেছিল। আমার ছেলে জানতে পেরে গেছে, তাই পুতুলকে নিজের কাছে রেখেছে। আপনি নিশ্চয় জানেন, আয়েশার সাথে আমার কথা হয়েছিল। ওরা যখন বড় হবে, রাতুলের সাথে পুতুলের বিয়ে হবে। রাতুল যেদিন আপনাদের বাসায় আপনাকে দিতে গিয়েছিল, সেদিন দেওয়ালে টাঙানো ফটো দেখে পুতুলকে চিনতে পারেন। তারপর আমাকে রাতুল সব কথা বলে। আমি ওকে বলেছিলাম পুতুল তার বাগদত্তা, ওকে রক্ষা করার দায়িত্ব তোর। তারপর রাতুল একজন লোক নিয়োগ করে আপনাদের বাসায় সে খবর দেয়। তারপর রাতুল পুতুলকে নিজের কাছে রেখে কালকে পুতুলকে নিয়েও আমার বাসায় আসবে। আপনি চিন্তা করবেন না। আপনি পুতুলকে একটু বুঝিয়ে বলুন, ও বিশ্বাস করতে চাইছে না, ও রাতুলকে সন্দেহ করছে। আপনি পুতুলের সাথে কথা বলুন, আমি রাতুলের নাম্বার দিচ্ছি। নাজমা বেগমের কাছ থেকে নাম্বার নিয়ে আক্তার হোসেন রাতুলের নাম্বারে ফোন করে রাতুল পুতুলের কাছে ফোনটা দিয়ে বলে, তোমার আব্বু ফোন করেছে, কথা বলো। আব্বু ফোন করেছে শুনে রাতুলের কাছ থেকে ফোনটা ছোঁ মেরে নিয়ে নেয় পুতুল। তারপর কাঁদতে কাঁদতে বলে, আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? ভালো নেই, এই ভদ্রলোক আমাকে জোর করে রেখে দিয়েছে এখানে। এই ভদ্রলোক তোমাকে জোর করে রাখেনি, আমি বলেছি রেখে দিতে। তোমার আম্মুও আপুরা ভালো নয়, ওরা তোমার ক্ষতি করতে চাইছে। তাই আমি রাতুলের সাথে আলোচনা করে তোমাকে ওখানে রেখে দিয়েছি। ওটা তোমার সুরক্ষিত জায়গা। আর একটা কথা, রাতুল তোমার হবু স্বামী। তোমার আম্মু রাতুলের সাথে বিয়ে ঠিক করেছে। তুমি যেদিন পৃথিবীতে আসো সেই দিনই তোমার আম্মু আর রাতুলের আম্মুর ইচ্ছাতেই এর সম্বন্ধ ঠিক হয়েছে, যেটা তুমি অস্বীকার করতে পারো না। তুমি যদি অস্বীকার করো, তোমার মৃত আম্মু কষ্ট পাবে, আল্লাহ পাপ দেবে। রাতুল খুব ভালো ছেলে, আমি ওকে চিনি। তাই তুমি নিশ্চিন্তে ওর সাথে থাকতে পারো। তুমি কালকে ওর সাথে ওর বাসায় যাবে, আর ওখানেই তোমার সাথে রাতুলের বিয়ে হবে। আমি ঠিক সময় ওখানে পৌঁছে যাব, তোমাকে চিন্তা করতে হবে না। রাতুলের আম্মুর সাথে আমার কথা হয়েছে, উনি খুব ভালো মহিলা। ওটা তোমার নানুর বাসা, তুমি নিশ্চিন্তে ওখানে থাকতে পারো। তোমার নানু তোমাকে আশীর্বাদ করবে। এরপর আব্বুর কথাগুলো মন দিয়ে শুনল পুতুল। তারপর বলল, ঠিক আছে আব্বু, তোমাকে চিন্তা করতে হবে না, তুমি যা বলছো আমি তাই করব। তার পরের দিন রাতুল পুতুলকে নিয়ে তাদের বাসার উদ্দেশ্যে রওনা হয়। পুতুলকে দেখে নাজমা বেগম জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দেয় আর বলে, আয়েশার মেয়ে এত সুন্দর হয়েছে। হায় আম্মু, তুই আমার কাছে আয়। নাজমা বেগমের ডাকে কি ছিল কে জানে, পুতুল নিজেকে ধরে রাখতে পারল না। সেও যেন একটা আশ্রয় খুঁজছিল, তাই সে নাজমা বেগমের বুকের উপর ঝাঁপিয়ে পড়ল আর হাউমাউ করে কাঁদতে লাগলো। সেটা দেখে রাতুল বলল, এটা দেখছি স্বামীকে চিনতে পারিনি, কিন্তু শাশুড়িকে তো ঠিক চিনে ফেলেছে। ছেলের কথা শুনে নাজমা বেগম হেসে বলল,
কেন, তোর হিংসে হচ্ছে? না না, হিংসা কেন হবে? তোমার বৌমা আমাকে এতদিন যা জ্বালিয়েছে, আমি তার শোধ নেব। এই আমার বৌমাকে কিচ্ছু বলবি না, যদি কিছু বলিস তাহলে আমি কিন্তু তোকে মারবো। নাজমা বেগম পুতুলকে খুব যত্ন করে নিজের হাতে খাইয়ে দেয়। তারপর ছোটবেলার ফটো দেখে পুতুলকে বলে, তুই যদি পৃথিবীতে আসিস সেদিন আমি প্রথম থেকেই তোকে কোলে নিয়েছিলাম। আর তোরে আম্মুকে বলেছিলাম তুই যখন বড় হবি আমি তোকে আমার বৌমা বানাবো। তোর নানু আমার জন্য অনেক কিছু করেছে রে, আমি কিছুই করতে পারিনি। তুমি খুব ভালো আম্মু, আমার নয়, তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে ইচ্ছে করছে। যতদিন না তোর বিয়ে হচ্ছে ততদিন তুই আমাকে জড়িয়ে ধরে শুবি, কিন্তু বিয়ে হয়ে গেলে তুই তখন আমার ছেলের কাছে থাকবি আর তাকে জড়িয়ে ধরে শুবি। নাজমা বেগমের কথা শুনে পুতুল তো লজ্জা পেয়ে যায়। বা, মেয়ে দেখছি আমার লজ্জা পায়। তারপর দিন নাজমা বেগম খুব সকালে দোকানে চলে যায়। তার আগে পুতুলকে ঘুম থেকে তোলে আর বলে, পুতুল, সকাল হয়ে গেছে, আমি দোকানে যাব। সরি, একটু ঘুমিয়ে পড়েছিলাম, দেরি হয়ে গেল। ঠিক আছে সোনা, সমস্যা নেই, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। শোন না, আমি এখন দোকানে যাব, সব কাজ করা আছে, আমি এসে রান্না করব, দুপুর 12টার মধ্যে চলে আসব। চা করা আছে, ফ্ল্যাক্সে ঢালা আছে। তুই আমার ছেলেকে একটু গরম করে দিবি, যদিও গরম আছে তবুও গরম করে দিবি। রাতুল এখন ঘুমাচ্ছে, ও যখন উঠবে চা আর পরোটা দিবি। ঠিক আছে আম্মু। তোর খাবার টেবিলে রাখা আছে, ফ্রেশ হয়ে খেয়ে নিবি। আর আমি টিভি চালিয়ে দিয়ে যাচ্ছি, বসে টিভি দেখবি। বাসায় কেউ এলে দরজা খোলার দরকার নেই। কথাটা বলে নাজমা বেগম দোকানে চলে যায়। আর পুতুল খাবার পর টিভি দেখে। টিভিতে কার্টুন দেখছে আর হেসে কড়াকড়ি খাচ্ছি। রাতুল কখন যে উঠে ওর পাশে এসে দাঁড়িয়েছে সেটা পুতুল খেয়াল করে না। পুতুলের হাসি দেখে রাতুল বিরক্ত হয় আর বলে, 2 দিন পর বাচ্চার মা হবে, আর এখন বাচ্চাদের মতো কার্টুন দেখা হচ্ছে। কথাটা বলে রাতুল রিমোটটা নিয়ে টিভির চ্যানেলটা ঘুরিয়ে দেয় আর পুতুল চিৎকার করে কাঁদতে থাকে আর বলে, আপনার কি সমস্যা আমি যদি কার্টুন দেখি? সমস্যা আছে তাই বলছি। তার থেকে হিন্দি মুভি দেখো, ওখান থেকে অনেক কিছু শিখতে পারবে। রাতুল রিমোট নিয়ে এত হিন্দি মুভি ধরিয়ে দেয় আর সেখানে নায়ক নায়িকাকে জড়িয়ে ধরে কিস করছে সেটা দেখে পুতুল বলে, এই আপনি বড্ড অসভ্য, আমি আম্মুকে সব বলে দিব। আপনার ছেলে একটা লুচু, টিভিতে কেমন নোংরা সিনেমা দেখছিল। পুতুলের কথা শুনে রাতুল হাসতে হাসতে বলে, শাশুড়িকে বলবে বলো, অসুবিধা নেই। শাশুড়ি তোমাকে এই বোকা কথা বলার জন্য বকুনি দিবে, বুঝেছো ম্যাডাম? আপনি বসুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। আম্মু আমাকে বলেছে আপনি উঠলে আপনাকে খেতে দিতে। লজ্জা করে না শ্বশুরবাড়িতে এসে শাশুড়ি রান্না করছে? তো আমি কি করব? আম্মু তো আমাকে কিছু করতে দেয়নি। তা আম্মু কেন করতে দেবে? তুমি নিজে থেকে করতে পারো না? আমাকে চোখ দেখাবেন না, আমি সব কাজ করতে পারি। আমি যখন 6 বছর বয়স তখন থেকেই রান্না করা শিখে গেছি। আমি কারোর মতো বসে বসে খাই না। ঠিক আছে, আজকে বিরিয়ানি রান্না করবে, ঠিক আমার আম্মুর মতো। যদি ভালো হয় তাহলে একটা গিফট পাবে। কি গিফট দিবেন? পুতুলের কথা শুনে রাতুল পুতুলের কানের কাছে মুখটা নিয়ে ফিসফিস করে বলে, খুব তাড়াতাড়ি আম্মুর ডাক শোনাবো। রাতুলের কথা শুনে পুতুল বলে, বিয়ের পরও আমি আম্মুর কাছে শোবো, আম্মু বলেছে। ও তাই বুঝি? আর আম্মুর ছেলে কি করবে? আম্মুর ছেলে কি করবে? আম্মুর ছেলে সেটা জানে। ঠিক আছে, দেখা যাবে যখন বিয়ে হবে। তারপর কত শাশুড়ি মার কাছে থাকতে পারো আমিও দেখে নেব। আম্মু যখন নাতি নাতনির জন্য বায়না করবে তখন বলবে আমার ছেলের কাছে চলে যাও। দুজনে যখন কথা বলছিল ঠিক সেই সময় কলিং বেল বাজার শব্দ হলো। রাতুল গিয়ে কলিং বেল বেজে ওঠায় দরজা খুলতে যায় আর পুতুল বলে, শুনুন না, আম্মু বারণ করেছে দরজা খুলতে। কেন বারণ করেছে? আমি কি করে জানবো? তুমি রুমের ভেতরে যাও, আমি দেখছি। কিছুক্ষণ পর রাতুল রুমে ফিরে আসে, এসে পুতুলের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। পুতুল রাতুলের এই কাণ্ডে চমকে যায় আর তার হাত পা কাঁপতে থাকে। সেটা লক্ষ্য করে রাতুল বলে, কাঁপছো কেন? আমি তো এখনো কিছু করিনি। কে এসেছিল? পাশের বাসার চাচি আম্মুর কথা জিজ্ঞাসা করছিল,
এই তুমি কাঁপছো কেন? কাঁপাকাঁপি করতে হবে না। এখন কিছু করব না, বাসর রাতের খেলা দেখাবো। এখন থেকে তার জন্য তৈরি থেকো। আজকে বিকালে রেডি থাকবে, তোমাকে নিয়ে ঘুরতে যাব। কোথায়? যখন নিয়ে যাব তখন জানতে পারবে। আম্মুকে বলতে হবে তো। আমি আম্মুকে বলবো। আর শোনো, বোরখা পরবে। সুন্দরী মেয়েকে নিয়ে বেরোলে না জানি কত লোকের চোখ পড়ে যাবে। শেষে আমার বউটাকে আদর করার আগে লোকেরা দেখে ফেলবে। রাতুল ও পুতুল যখন বাইকে করে যাচ্ছিল, ঠিক সেই সময় একটা ভদ্রলোক ছুটে তাদের বাইকের সামনে পড়ে। রাতুল খুব আস্তে বাইক চালাচ্ছিল, তাই সে ভদ্রলোকের বেশি আঘাত লাগে না। সে আস্তে করে পড়ে যায়। রাতুল দেখে আর তার পিছনে দুজন অজ্ঞাত পরিচয় যুবক ছুরি নিয়ে ছুটে আসছিল। তারা রাতুলকে তাদের সামনে থেকে সরে যেতে বলে আর ছবিটা নিয়ে গিয়ে ভদ্রলোকের বুকে আঘাত করে। রাতুল সেই ছেলেগুলোকে ঘুষি মারতে থাকে আর সাথে পুতুলকে বলে থানায় ফোন করতে। পুতুল রাতুলের নির্দেশ পেয়ে থানায় ফোন করে দেয় আর ভদ্রলোককে পুতুল বোতল থেকে পানি বের করে দিতে থাকে। কিছুক্ষণের মধ্যে পুলিশও এসে সেখানে হাজির হয়। ছেলে দুটো বুঝতে পারে না রাতুল ছেলে দুটোর সাথে কি করে মোকাবেলা করছে, কারণ রাতুলের বিএসএফ যোগ দেওয়ার আগে কিছুদিন কারাটে তো ভর্তি হয়েছিল। পুলিশ অ্যাম্বুলেন্সে খবর দেয়। ভদ্রলোকের প্রচুর ব্লিডিং হতে থাকে। রাতুল ও প্রতুল ভদ্রলোকের সাথে হসপিটাল যায়। ভদ্রলোককে দেখে এক পুলিশ অফিসার চিনতে পারে। সে বলে উনি এমএলএ হাসান শেখ। হাসান শেখের রক্তের দরকার পড়ে। রাতুল বলে সে রক্ত দেবে। হাসান শেখ ও রাতুলের রক্তের গ্রুপ এক হয়, তাই কোনো সমস্যা হয় না। রাতুল হাসান শেখকে রক্ত দেয়। কিছুক্ষণের মধ্যেই মিডিয়ার লোক চলে আসে। চারিদিকে খবর উঠে যায় এমএলএ হাসান শেখকে কেউ বা কারা মারতে চেয়েছিল। পুলিশ জিজ্ঞাসা কাদের জন্য ছেলে দুটোর নিজের হেফাজতে রাখে। অনেক রাত হয়ে যায়। পুতুল রাতুল নিয়ে বাসায় না আসার জন্য নাজমা বেগম চিন্তা করতে থাকে। সে উদ্বিগ্ন হয়ে ছেলে রাতুলকে ফোন করে আর বলে, রাতুল, অনেক রাত হয়ে গেছে, তুই বাসায় আসছিস না কেন? আর পুতুল কোথায়? পুতুল আমার সাথেই আছে। আমরা এখন হসপিটালে আছি। ছেলের মুখ থেকে হসপিটালের কথা শুনে নাজমা বেগম বলে, হসপিটালে? হসপিটালে কেন গিয়েছিস? কার কি হয়েছে? আসলে আমি যখন পুতুলকে নিয়ে যাচ্ছিলাম ঠিক তখন এক ভদ্রলোক ছুটে এসে আমাদের বাইকের উপরে পড়ে। তারপর সমস্ত ঘটনা রাতুল তার আম্মুকে বলতে থাকে। তারপর বলে, জানো আম্মু, ভদ্রলোক নাকি একজন নামকরা এমএলএ হাসান শেখ। উনি আবার একজন সমাজকর্মী। সমাজের অনেক মানুষের উপকার করেন। হসপিটালে প্রচুর লোক এসেছে। কিছুক্ষণের মধ্যে ওনার পরিবারের লোকও চলে আসবে। পুলিশ জিজ্ঞাসাবাদ করছে, সেজন্য আমাদের যেতে দেরি হচ্ছে। তুমি চিন্তা করো না, পুতুল আমার সাথেই আছে। সেরকম হলে তুমি ঘুমিয়ে পড়ো। আমরা কিছুক্ষণের মধ্যে যাচ্ছি। জানো আম্মু, ভদ্রলোকের রক্তের দরকার ছিল আর আমার সাথে অনেক গ্রুপে ম্যাচ হয়ে গেছে, তাই আমি ওনাকে রক্ত দিয়েছি। রাতুল একভাবে কথাগুলো ওর আম্মুকে বলতে লাগলো, কিন্তু ওর আম্মু কোনো সাড়া দিচ্ছে না দেখে রাতুল বলল, আম্মু তুমি কথা বলছো না কেন? আমি কি বলছি তুমি শুনতে পাচ্ছ না? আম্মু। ছেলের অনেক ডাকার পর নাজমা বেগম বলল, কেন হাসপাতালে আছিস তোরা? ছেলের মুখ থেকে হসপিটালের নাম শুনে নাজমা বেগম বলল, ঠিক আছে, তোরা বাসায় চলে আয়। আর ভদ্রলোক এখন কেমন আছে? 72 ঘন্টা না কাটলে কিছু বলা যাবে না। এই ঘটনা ঘটার 3 দিন হয়ে যায়। হাসান শেখের জ্ঞান ফিরে আসে। ছেলের মুখে থেকে নাজমা বেগম এই ঘটনা শুনে তার মনটা কেমন যেন উথাল পাথাল হতে থাকে। সে নিজেকে স্থির রাখতে পারছে না। তার ভালোবাসার মানুষটাও তো হাসান শেখ। তার ইচ্ছা ছিল রাজনীতি করার, সেই সাথে সমাজসেবা। সেই হাসান শেখ আর এই হাসান শেখ এক নয় তো। নানা রকম দোলা চলে নাজমা বেগম। তাই সে কিছু ঠিক না করতে পেরে সে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। হসপিটালে গিয়ে রাতুলের মুখোমুখি হয়। আম্মুকে এখানে দেখে রাতুল প্রশ্ন করে, আম্মু তুমি এখানে? তোর মুখ থেকে শুনে সে ভদ্রলোককে দেখতে ইচ্ছে করলো। কেমন আছে সেই ভদ্রলোক এখন? ভালো আছে, ভেতরে ডাক্তার দেখছে। প্রথমে রাতুল ভিতরে ঢুকে রাতুলকে দেখে হাসান শেখ চিনতে পারে না। তারপর এক ডক্টরকে বলে,
উনি আপনার প্রাণ বাঁচিয়েছেন, আপনাকে রক্ত দিয়েছে, আর সেই দিন থেকে উনি আপনার জন্য এখানেই পড়ে আছে। ডক্টরের কথায় হাসান শেখ রাতুলের কাছে গিয়ে ডেকে নেয় আর বলে, বাবা, তোমাকে খুব চেনা চেনা লাগছে, মনে হচ্ছে তুমি আমার অতি প্রিয় ও খুব কাছের মানুষ একজন। তোমার নাম কি বাবা? আমার নাম রাতুল শেখ। কি করো তুমি? আমি একজন বিএসএফ জওয়ান। খুব ভালো। তোমাদের মতো মানুষদের জন্যই দেশ আজ এত সুরক্ষিত। তোমরাই তো দেশের কারিগর। তো বাবা, তোমার বাসায় কে কে আছে? আমার আম্মু ছাড়া আর কেউ নেই, তবে কথাটা বলতে গিয়ে রাতুল বলতে পারল না। ভাবলো পুতুল কথাটা বলা ঠিক হবে। তার মনোভাব বুঝতে পেরে হাসান শেখ বলল, কিছু বলতে গিয়ে থেমে গেলে। আর কি কেউ এসেছে জীবনে? হ্যাঁ, একটা মেয়ে অনেকদিন আগে আম্মু আমার সাথে তার বিয়ে ঠিক করে রেখেছে। ঘটনাচক্রে সে হারিয়ে গিয়েছিল, আবার সে আমাদের জীবনে ফিরে এসেছে। তাই শুনে খুব ভালো লাগলো। আমিও জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলেছি। তোমার মতো কেউ যদি আমার জীবনে ফিরে আসে, আমিও খুব খুশি হব। আল্লাহর কাছে দোয়া করছি আপনার প্রার্থনা যেন মঞ্জুর হয়। আমার বিশ্বাস আল্লাহ যেন আপনাকে নিরাশ করবে না। তোমার কথা যেন সত্যি হয় বাবা। তাকে যে আমার অনেক কিছু বলার আছে, সে কেন হারিয়ে গেল আমার জীবন থেকে? আমি মারা যাওয়ার আগে যেন তার সাথে একবার দেখা করতে পারি। কথাটা বলতে গিয়ে হাসান শেখের চোখ দিয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। সেটা রাতুল খেয়াল করে হাসান শেখের উদ্দেশ্য করে বলল, স্যার, আপনার সাথে একটা কথা ছিল। হ্যাঁ, বলো। এই কদিন হসপিটালে দেখছি আপনাকে বহু মানুষ ভালোবাসে। সবাই আপনাকে দেখতে আসছে, সবাই আপনার জন্য দোয়া করছে। আমার খুব ভালো লাগছে যে একটা ভালো মানুষের জন্য আমি কিছু করতে পেরেছি। তাই একটা অনুরোধ ছিল। আমার আম্মু এসেছে, উনি আমার মুখ থেকে আপনার কথা শুনে আমার সাথে দেখা করতে চাই। দেখা করবেন? হ্যাঁ, অবশ্যই দেখা করব। নিয়ে এসো তোমার আম্মুকে। তারপর রাতুল বাইরে এসে তার আম্মুকে নিয়ে হাসান শেখের কাছে গেল। হাসান শেখকে দেখে রাতুল বলল, স্যার, এটা আমার আম্মু। আর আম্মু এসে ভদ্রলোক যাকে আমি রক্ত দিয়ে জীবন বাঁচিয়েছি। কথাটা বলতেই হাসান শেখ নাজমা বেগমের দিকে তাকিয়ে রইল। আর নাজমা বেগম হাসান শেখের দিকে তাকাতে গিয়ে তার মাথার থেকে ঘোমটা খুলে যায়। অনেক দিন পর হলো দুজন দুজনকে চিনতে পেরে আর চমকে যায়। নাজমা বেগম কোনো উপায় না দেখে সেখান থেকে বেরিয়ে আসতে চাইলে হাসান শেখ চিৎকার করে বলে ওঠে আর বলে, নাজমা, তুমি কোথাও যাবে না। কথাটা বলে হাসান শেখ বেড থেকে নামতে গেলে সেখানে উল্টে পড়ে যায়। নাজমা বেগম ছুটে আসে হাসান শেখকে ধরতে যায়। রাতুল প্রথমে কিছু বুঝতে পারে না। সে তার আম্মুর হাসান শেখকে ধরে বেডে বসায়। হাসান শেখ নাজমা বেগমকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে, কোথায় হারিয়ে গিয়েছিলে নাজমা? আমার ভালোবাসায় তোমার বিশ্বাস ছিল না? আরেকটু অপেক্ষা করতে পারতে। আমি তো কথা দিয়েছিলাম সারা জীবন তোমার পাশে থাকবো। নাজমা বেগম কি বলবে বুঝতে পারল না। সে রাতুলকে দেখিয়ে বলল, এর নাম রাতুল, এ তোমার ছেলে। তারপর রাতুলকে উদ্দেশ্য করে বলল, রাতুল, তোমার আব্বু এটা আমাদের থেকে এতদিন হারিয়ে গিয়েছিল। রাতুল ও হাসান শেখ কিছুক্ষণ দুজন দুজনের দিকে তাকিয়ে রইল। তারপর হাসান শেখ রাতুলকে জড়িয়ে নিল আর বলল, আব্বু, আমার আব্বু, তুই কোথায় ছিলিস আব্বু? তাই তো বলছি, আমার মনটা কেন এমন হচ্ছে। একেই বলে রক্তের টান। তাই তো আজকে ছেলের রক্ত দিয়ে আমাকে বাঁচালো। আব্বু, আমার আম্মু কি দোষ করেছিল? কেন তুমি আমাদের ছেড়ে চলে গিয়েছিলে? আমাদের বিপদের মধ্যে ফেলে দিয়ে তুমি তো ভালোই ছিলে দেখছি। রাতুল যে হঠাৎ এই প্রশ্ন করতে পারে নাজমা বেগম সেটা চিন্তা করতে পারে না। তাই ছেলেকে কড়া ধমক দিয়ে বলে, রাতুল, তোমার আব্বুর কোনো দোষ নেই, আমাদের ভাগ্যে যা ছিল সেটা হয়েছে। আম্মুর কথা শুনে রাতুল কিছু না বলে সেখান থেকে চলে যায়। সে জানে তার আম্মু তার আব্বুকে অনেক ভালোবাসে। তাই তো সারা জীবন তার কথা ভেবে জীবনটা কাটিয়ে দিল। রাতুল রুম থেকে চলে গেলে হাসান শেখ বলে, আমি তোমায় অনেক খুঁজেছি নাজমা, কিন্তু পাইনি। বিশ্বাস করো, আমার ভালোবাসার কোনো খারাপ ছিল না। সেদিন যেটা ঘটেছে। কথাটা বলতে দিল না নাজমা বেগম। হাসান শেখের মুখটা চেপে ধরলো আর বলল, যা ঘটে গেছে সেটা অতীত, ভুলে যাও। আমি কখনো তোমায় দায়ী করিনি, আর ভবিষ্যতেও করব না। এখন বলো, তুমি বিয়ে করেছো? নাজমা বেগমের কথা শুনে হাসান শেখ মুচকি হাসলো। তারপর বলল, তোমাকে ভুলতে পারিনি। তাই তো অন্য মেয়েকে গ্রহণ করা সম্ভব ছিল না। আমি জানি আমার আম্মু এসবের জন্য দায়ী।
আমি একজনকে দায়িত্ব দিয়েছিলাম তোমাকে দেখে রাখার, সেই আমাকে বলেছে আম্মু তোমাকে তাড়িয়ে দিয়েছিল, তারপরেও লোক লাগিয়েছিল তোমার ও রাতুলের ক্ষতি করার জন্য। আমি খবর পেয়েছিলাম যে আমার ছেলে এ হয়েছে। ওসব কথা ছাড়ো। জানো, আমি রাতুলের বিয়ে ঠিক করেছি আর আমার বৌমা এখানেই আছে। তাই নাকি? আমি আমার বৌমাকে দেখব, ওকে নিয়ে এসো। ঠিক আছে, তুমি বসো, আমি ওদেরকে নিয়ে আসছি। কথাটা বলে নাজমা বেগম বাইরে বেরিয়ে আসতে চাইলে তারপর দেখে রাতুল ও পুতুল পাশাপাশি বসে কথা বলছে। নাজমা বেগম ছেলের কাছে গেল আর জিজ্ঞাসা করলো, রাতুল, তুই কি আমার উপর রাগ করেছিস? কি বলছো? আমি রাগ, তাও তোমার উপর? সম্ভব? তুমি বলো আম্মু। আমি জানি তুমি আব্বুকে খুব ভালোবাসো, তাই তো আমি রুম থেকে বেরিয়ে এলাম যাতে তুমি আব্বুর সাথে কথা বলতে পারো। আম্মু, আমি তোমার প্রতিটা রাতের কান্নার সাক্ষী। আমি জানি তুমি কতটা কষ্টে ছিলে। আজকে আব্বুকে দেখে, তোমার মুখে হাসি দেখে আমার মনে হয়েছে যে সুখ আমি তোমায় দিতে পারিনি আম্মু। আজ আব্বুকে দেখার পর তোমার মুখে সেই হাসি দেখতে পেয়েছি আমি। খুব খুশি আম্মু। আব্বুর উপর একটু রাগ ছিল, অনেক অভিমান ছিল, কিন্তু তোমার মুখের সেই হাসির দিকে তাকিয়ে আমি সব কিছু ভুলে গেছি। ছেলের মুখ থেকে কথা শুনে নাজমা বেগম বলে, থাক, আর জ্ঞান দিতে হবে না। ছেলের কাছ থেকে এটা শুনতে শুধু বাকি ছিল। পুতুল, চলো, তোমার শ্বশুর ডাকছে তোমাকে দেখবে বলে। তারপর রাতুল ও পুতুলকে সাথে নিয়ে নাজমা বেগম হাসান শেখের কাছে আসে আর বলে, তোমার ছেলে ও ছেলের বউকে আশীর্বাদ করবে না? কেমন আছো মা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? তোমাদের দেখার পর বলবো না খারাপ আছি, খুব ভালো আছি। আব্বু রেগে আছো আমার ওপর? আব্বু হিসেবে কোনো কাজ আমি করতে পারিনি, তবে খুব ভালো দাদু হব। তোমরা তাড়াতাড়ি বিয়ে করে নাও আর আমাকে একটা ভালো খবর দাও। আমি বাকি জীবনটা আমার নাতি নাতনিকে নিয়ে সুখে থাকতে চাই। হাসান শেখ যেরকম কথা বলতে পারে প্রথম সেটা ভাবতে পারেনি, তাই পুতুল লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর নাজমা বেগম বলে, জানেন পুতুল আমার বড় দুঃখী মেয়ে। ওর নামটা আমারই দেওয়া। আমাদের ছেলের সাথে মিল করে ওর নাম রেখেছিলাম পুতুল। ওর নানু আমাদের বিপদে সাহায্য করেছিল। সেই দিন যদি উনি আমার সাহায্য না করতেন, আজ হয়তো আমাদেরকে দেখতে পারতেন না। আর 5 জনের মতন আমরা। কথাটা শেষ করতে পারলো না, তার আগে রাতুল বলল, বারবার এক কথা বলো কেন? হাসান শেখের হসপিটাল থেকে ছুটি হয়ে গেল। সে নিজের থেকেই রাতুল নাজমা বেগমের সাথে তাদের বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরই মাঝে তদন্ত শুরু হয়ে যায়। জানা যায় রেশমি এমএলএ এর টিকিট পাওয়ার জন্য দলের খুব চাপ সৃষ্টি করেছিল, কিন্তু দল হাসান শেখকে টিকিট দেওয়ায় সিদ্ধান্ত নেয়। সেজন্য রেশমি লোক লাগিয়ে হাসান সাহেবকে মারার পরিকল্পনা করে। পুলিশ রেশমি গ্রেফতার করে। রাতুল কাজে জয়েন করে। সেখানে গিয়ে সে জানতে পারে মিনা ও আলেয়া বেগম আবার আগের মতো সীমান্ত দিয়ে শিশু নারীদের পাচার করার কাজে লেগেছে। এরপর রাজুর সাহায্য নেয় ও তার সাথে দেখা করে আর রাজুকে বলে, রাজু, তুমি আমাদের সাহায্য করো, তাহলে তোমাকে আমরা শাস্তি কমিয়ে দিব। ওই 2 জন মহিলা অনেক ক্ষতি করছে, আমি ওদেরকে হাতে নাতে ধরতে চাই। ঠিক আছে স্যার, আপনি চিন্তা করবেন না, আমি প্রমাণসহ আপনাকে সাহায্য করব। এরপর আলেয়া বেগম মিনা সীমান্ত দিয়ে কিছু মেয়েকে পাচার করলে রাজুর সাহায্যে রাতুল তাদের রক্ষা করে ও আলেয়া বেগম মিনাকে অ্যারেস্ট করে। আব্বু, তুমি এখানে আসবে বলেছিলে, কবে আসবে? আমি কতদিন তোমাকে দেখিনি। হ্যাঁ, আমি যাবো তো। জানো আব্বু, আমার একটা নতুন আব্বুকে পেয়েছি। কে আব্বু? তুমি আম্মুর সাথে কথা বলো, আম্মু সব তোমাকে বুঝিয়ে বলবে। তারপর নাজমা বেগম পুতুলের কাছ থেকে ফোন নিয়ে আক্তার হোসেনের সাথে কথা বলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। পুতুল বলছিল সে নাকি একটা নতুন আব্বু পেয়েছে। হ্যাঁ আপু, কি ব্যাপার? আমি তোমাদের কথা বুঝতে পারছি না, আপনি একটু বুঝিয়ে বলুন। কি বলবো ভাইয়া, রাতুলের আব্বুকে খুঁজে পেয়েছি, তাই পুতুল এ কথা বলছিল। তাই আপু, আমি খুব খুশি হয়েছি। আমি শুধু আল্লাহকে রাখতাম আপনার জীবনে যেন সুখ আসে। আপনি জীবনে অনেক কষ্ট করেছেন, আমি আপনাকে ভীষণ শ্রদ্ধা করি। আমি তো জানি আপনি কীভাবে রাতুলকে মানুষ করেছেন। আমার শ্বশুর আপনাকে অত্যাধিক স্নেহ করত। আয়েশা তেমন তার কাছে সন্তান ছিল, আপনি তার একটা সন্তান ছিলেন। ভাই সাহেবকে আমার ধন্যবাদ জানাবেন। ভাই সাহেব কী করেন?
এমএলএ হাসান শেখের নাম শুনেননি? কিছুদিন আগে উনাকে মারার পরিকল্পনা হয়েছিল, মিডিয়ায় দেখাইছিল। উনি তো রাতুলের আব্বু, নিজের ছেলে রক্ত দিয়ে তার আব্বুকে বাঁচালো। ও তাই নাকি? উনি তো খুব ভালো মানুষ। মাঝে মাঝে কাগজে ওনার সম্পর্কে পড়ি। এলাকার বস্তিতে উনি খুব উন্নয়ন করেছে। ওনার কাছে গেলে উনি কখনো কোনো মানুষকে নিরাশ করেন না। ওনাকে নাকি সকলে আল্লাহর প্রতিনিধি বলে খুব খুশি হলাম। আমার আপু তাহলে ভুল মানুষকে ভালোবাসেনি। সেও তো আপনার জন্য আজও কোনো মেয়েকে গ্রহণ করতে পারেনি। ধন্যবাদ আপু, আপনার নতুন জীবনের জন্য। আক্তার হোসেনের কথা শুনে নাজমা বেগম হেসে ফেললেন আর বললেন, ধন্যবাদ দিতে হবে না, এবার ছেলে মেয়ের বিয়ে নিয়ে কথা বলতে হবে। আমি রাত্রে রাতুলের আব্বুকে ফোন করব, সামনের সপ্তাহে আসতে পারে আমাদের বাসায়। রাতুল আসবে 1 সপ্তাহর ছুটি নিয়ে, আর আপনিও আসবেন। ওই দিন ওদের এঙ্গেজমেন্ট করিয়ে রেখে দিব। পুতুল আমার কাছে থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করুক, তারপর ওদের বিয়ে দিব। এখন মেয়েটা বড্ড ছোট, এই বয়সে বিয়ে দেওয়া ঠিক নয়। ও আরেকটু বড় হোক, ততদিন গ্র্যাজুয়েশন হয়ে যাবে, আর রাতুল ততদিনে নিজেকে তৈরি করে নেবে। কোথায় যাবি হাসান? আজকে তোমার নাতির এঙ্গেজমেন্ট, আমাকে যেতে হবে। ও আমার রক্ত, আমি কিছুতে অস্বীকার করতে পারবো না। তুমি আর কোনোভাবে আমাকে আটকানোর চেষ্টা করবে না। আমি কেন তোকে আটকাবো? তুই আব্বু হিসেবে তোর দায়িত্ব পালন করবি, আর দাদি হিসেবে আমার তো কিছু দায়িত্ব আছে। সেটা আমি কি করে অস্বীকার করি? আমি তোর সাথে যাব, আর আমি আমার নাতি বউকে আশীর্বাদ করব। আম্মু, এই কাজটা যদি তুমি আগে করতে তাহলে ওদের মা ও ছেলেকে কষ্ট পেতে হতো না। আজকে রাতুল পুতুলের এঙ্গেজমেন্ট, বাসা ছোটখাটো আয়োজন করা হয়েছে। তারপর হাসান শেখ এলো, আর তার আম্মু তার আগে আক্তার হোসেন এসে পড়েছে। হাসানের সাথে সালমা বেগমকে দেখে নাজমা বেগম দাঁড়িয়ে পড়লো, আর তার অতীত নিয়ে কথা মনে পড়ে গেল। সে তখন ভয়ে কাঁপতে লাগলো। সেটা খেয়াল করে রাতুল বলল, আম্মু ভয় পেও না, সেদিন আমি ছোট ছিলাম, কিন্তু আজকে তোমার সামনে তোমার যোগ্য ছেলে আছে, তাই তুমি চিন্তা করবে না। আমি কিছুতেই আমার আম্মুর অসম্মান সহ্য করব না। কিন্তু কিছুই হলো না। সালমা বেগম ছুটে গিয়ে নাজমা বেগমকে জড়িয়ে ধরলো আর বলল, তুই আমায় ক্ষমা করে দে। তোর ভালোবাসা সত্যি ছিল, শুধু আমি বুঝতে পারিনি। আর আমার ছেলে তোর জন্য পাগল ছিল, তাই তো কোনো মেয়ে ওর মন গলাতে পারিনি। আমি চেষ্টা করেছিলাম, কিন্তু আমার ছেলের জেদের কাছে আমি হার স্বীকার করেছি। আর আমার দাদু ভাই, তুমি কি আমার উপর রেগে আছো? আমায় ক্ষমা করে দাও না, ভুল তো মানুষ মাত্রই করে। সালমা বেগমের কথা শুনে রাতুল প্রথমে রেগে যাবে ভেবেছিল, কিন্তু পাশে পুতুল দাঁড়িয়ে থাকে। পুতুল রাতুলের হাতটা ধরে ফেলে আর বলে, আজকে শুভ দিনে তুমি কিছু বলবে না, আমার দিব্যি রইল। আজকের দিনে আমাদের সকলের আশীর্বাদ দরকার। দাদি তুমি বসো, তোমার সাথে অনেক গল্প করব। কিন্তু আমার নাতি তো রেগে আছে। কে বললো আমি রেগে আছি? আমি ভাবছি তোমাকে যদি আগে দেখতাম তাহলে এই পুতুলকে বিয়ে করতাম না। আমার খুব ইচ্ছা ছিল তোমার মতো সিনিয়র মানুষের সাথে প্রেম করার, সেটা বোধহয় এই জীবনে হবে না। এই মেয়েটা আমার ঘাড়ে চেপে বসে আছে, তাই আমি আর অন্য কোনো মেয়ের দিকে তাকাতে পারছি না। আমি তোমার ঘাড়ে চেপে বসে আছি? দাঁড়াও, তোমার দেখাচ্ছি মজা। কথাটা বলে পুতুল রাতুলের পিছনে তাড়া লাগায়, আর সারা ঘর জুড়ে দুজনে ছুটাছুটি করে, যা দেখে উপস্থিত সকলেই হেসে ওঠে। ওই দুই মাসুম ছেলে মেয়ে ওরা সুখী হোক, আল্লাহর কাছে এই কামনা করি। সমাপ্ত।